চলে এসেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আমি চলে আসলাম আবার একটা ক্লাস নিয়ে। গণিত রসায়ন পড়বো আমরা। আমি হচ্ছে রাতুল, সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছি এখন। তোমরা একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও ক্লাসটাতে, আর হচ্ছে সবাই একটু কমেন্ট করে দিও যে আমাকে ঠিকমতো দেখা যাইতেছে কিনা, আমাকে লাউডলি শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে দাও, আর অডিয়েন্স আসলে আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে শুরু করি। কতজন আসছে? আসছে সবাই একটু মেনশন করে দাও সবার ফ্রেন্ডদেরকে, আর হচ্ছে কমেন্ট করতে থাকো যে আমাকে ঠিকমতো দেখা যাইতেছে কিনা আর ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা। সাউন্ড ক্লিয়ার আছে না? তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা পড়বো হচ্ছে তড়িৎ রসায়ন। আর তোমরা তো জানোই যে আমি যা যা কোশ্চেন করব অবশ্যই তোমরা সেটা লাইভের মধ্যে কমেন্টে অ্যানসার করতে থাকবা। আমি ইনশাআল্লাহ সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। বড় বড় অধ্যায় পড়াচ্ছি, সময় একটু বেশি লাগতেছে, এই কারণে হয়তো সবার কমেন্ট পড়া হয় না। কেউ মন খারাপ করবা না, আমি যেটা কোশ্চেন করব সেটা কমেন্ট করতে থাকবা, তাহলে ইনশাআল্লাহ ক্লাসেই তোমাদের পড়াটা হয়ে যাবে। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে শোনো আর মাস্টার বুকটা সামনে রাখো। তাহলে আমরা শুরু করি। আমরা আজকে পড়বো কি? তড়িৎ রসায়ন। হ্যাঁ, তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়ন। ঠিক আছে, তাহলে কি ফার্স্টে কি তড়িৎ দিয়ে শুরু হবে, তড়িৎ পরিবাহিতা দিয়ে শুরু হবে। দেখো, পরিবাহিতার উপর ভিত্তি করে, তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা পদার্থকে দুইটা ভাগে ভাগ করি। পদার্থ সমূহকে আমরা কয়টা ভাগে ভাগ করি? না, দুইটা ভাগে ভাগ করি। ঠিক আছে, তড়িৎ পরিবাহী আর হচ্ছে তড়িৎ অপরিবাহী। তড়িৎ পরিবাহী আর কি তড়িৎ অপরিবাহী। এখন আমরা জানি যে তড়িৎ পরিবাহী কোনগুলো আছে? সব ধাতুগুলা কি তড়িৎ পরিবাহী। ঠিক আছে, যেমন তোমার কি আয়রন আছে, কপার আছে। ঠিক আছে, সব ধাতুগুলা কি তড়িৎ পরিবাহী। আর অধাতুর মধ্যে একটা, সব অধাতু কি আবার তড়িৎ অপরিবাহী না? কিন্তু একটা ব্যতিক্রম আছে, দেখো এখানে গ্রাফাইট। এটা আমরা একটু পরেই পড়বো, এখনই পড়বো। আর হচ্ছে কি ভাই, তড়িৎ বিশ্লেষ্য আছে কিছু। কি আছে? তড়িৎ বিশ্লেষ্য কিছু। সেগুলো কি আছে? যেমন অ্যাসিড ক্ষারের দ্রবণ, তারপর কি তোমার অ্যাসিড ক্ষার থেকে প্রশমন বিক্রিয়ায় কি লবণ তৈরি হয়, সেই সব লবণের দ্রবণ। এগুলা কি সবগুলাই হচ্ছে তড়িৎ পরিবাহী। তাহলে আমাদের এখন কি পড়তে হয় ভাইয়া? দেখো, তড়িৎ অপরিবাহী কারা? তড়িৎ অপরিবাহী কারা? সবাই একটু লিখে নাও এই সূত্রটা। রাইসার, কাকার, পাকা, আলু। সবাই একটু এটা লিখে নাও। আর এটা হচ্ছে আমরা কি করতেছি ভাইয়া? তড়িৎ অপরিবাহী কারা? তড়িৎ অপরিবাহী কারা? রাইসার, কাকার, পাকা, আলু। আমরা একটা সূত্রের মাধ্যমে, এই যে দেখো কতগুলা দেওয়া আছে, তোমার কাঁচ, রাবার, চিনি, পেট্রোল। ঠিক আছে, অনেকগুলো দেওয়া আছে, আমরা সব এই একটা সূত্রের মাধ্যমে পড়ে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, দেখো তাহলে রাইসার, রাতে কি ভাই? রাবার। রাতে হচ্ছে রাবার, রস্যইতে হচ্ছে ইউরিয়া। রস্যইতে হচ্ছে কি? ইউরিয়া। ঠিক আছে, রস্যইতে হচ্ছে ইউরিয়া। সাথে হচ্ছে সাবান। সাথে কি? সাবান। ঠিক আছে, সাথে হচ্ছে কি না? সাবান। রাবার, ইউরিয়া, সাবান। তারপরে প্রথম কাকার প্রথম কয়েকটা হচ্ছে কাঁচ। প্রথমে কি? কাঁচ। তারপরে কয়েকটা হচ্ছে কাঠ। কাঁচ, কাঠ। পাকার পাতে হচ্ছে বিশুদ্ধ পানি। কি পানি ভাইয়া? বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি। আর এই কয়েকটা হচ্ছে কার্বোহাইড্রেট। কি পেলাম ভাইয়া? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। ঠিক আছে, আর আলুতে হচ্ছে অ্যালকোহল। আলুতে হচ্ছে কি? অ্যালকোহল। তাহলে সবাই একটু এটা লিখে নাও যে তড়িৎ অপরিবাহী কারা? রাইসার, কাকার, পাকা, আলু। তড়িৎ অপরিবাহী পদার্থ কোনগুলো? রাইসার, কাকার, পাকা, আলু। রাবার, ইউরিয়া, সাবান, কাঁচ, কাঠ, বিশুদ্ধ পানি, কার্বোহাইড্রেট, আর হচ্ছে কি? অ্যালকোহল। বিশুদ্ধ পানি, কার্বোহাইড্রেট আর কি? অ্যালকোহল। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও তড়িৎ অপরিবাহী কারা ভাইয়া? রাইসার, কাকার, পাকা, আলু। সবাই এই সূত্রটা কমেন্ট করে দাও। তড়িৎ অপরিবাহী এরা, সবাই কমেন্ট করে দাও। এবার চলে আসো তড়িৎ পরিবাহী। দেখো আবার এখানে একটু গ্রাফিক্যালি দেখানো হয়েছে ব্যাপারটা, যে তড়িৎ পরিবাহীকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা কি? আয়নিক পরিবাহী। আরেকটা হচ্ছে কি? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। এখন ধাতব পরিবাহীর মধ্যে আছে দেখো কি? পরিবাহী, অর্ধপরিবাহী আর হচ্ছে কি? সুপরিবাহী। পরিবাহী, অর্ধপরিবাহী আর কি? সুপরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কি কি আছে? সবল তড়িৎ বিশ্লেষ্য আর কি? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এটা
তড়িৎ বিশ্লেষকটা শ্রেণীবিভাগটা আমরা একটু পরেই বক্সের মধ্যে পড়বো, ঠিক আছে। এখন তাহলে দেখো চলে আসো নিচের বক্সে। পরিবাহী আমরা একটু আগে তো পড়লাম যে পরিবাহী কারা পড়ছিলাম, মনে আছে? পরিবাহী পড়ছিলাম যে তোমার ধাতু, তারপরে কি তোমার সকল ধাতু পরিবাহী। অধাতুর মধ্যে আছে গ্রাফাইট। এই যে দেখো অধাতুর মধ্যে একটু আগে বলছিলাম না স্পেশাল কেস অধাতু। সকল অধাতু তড়িৎ অপরিবাহী হলেও এই যে গ্রাফাইট অধাতুটা আছে যেটা হচ্ছে কার্বনের একটা রূপভেদ, সেটা কি তড়িৎ পরিবাহী। কারণ এখানে কোন সংকরণ থাকে? sp2 সংকরণ। এই কারণে কি ভাইয়া যখন গ্রাফাইটের কেলাস গঠন হয় সেখানে মুক্ত ইলেকট্রন থাকে। আর আমরা জানি কি মুক্ত ইলেকট্রনের প্রবাহ মানে কি তোমার ইলেকট্রিসিটির প্রবাহ, ঠিক আছে। তাহলে অধাতুর মধ্যে কোনটা, সবাই কমেন্ট করে দিও, অধাতুর মধ্যে কোনটা তড়িৎ পরিবাহী? গ্রাফাইট, যেটা হচ্ছে কার্বনের একটা রূপভেদ। অধাতুর মধ্যে কোনটা? গ্রাফাইট। কোনটা? গ্রাফাইট, ঠিক আছে। আর এখানে কোন সংকরণ থাকে? তাহলে সবাই একটু কমেন্ট করবা যে কোন অধাতুটা তড়িৎ প্রবাহী? গ্রাফাইট। আর এখানে কোন সংকরণ থাকে? sp2। কি সংকরণ? sp2। আর গ্রাফাইটটা কি? কার্বনের একটা রূপভেদ। এখন দেখো আমরা তো জানি ধাতুগুলা কি, ধাতুগুলা তোমার নরমালি কঠিন হয় না? ধাতুগুলা তো নরমালি কঠিন হয়, ঠিক আছে। কিন্তু একটা ধাতু আছে যেটা ব্যতিক্রম, সেটা হচ্ছে কি মার্কারি। সেটা হচ্ছে কি মার্কারি বা পারদ। সেটা কি তরল ধাতু। সেটা কি তরল ধাতু। সেটা হচ্ছে কি তরল ধাতু। তাহলে মার্কারি তরল ধাতু হলেও এটা কি ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। এটা কি ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও কোন তরল ধাতুটা তড়িৎ পরিবাহী? মার্কারি। সবাই একটু কমেন্ট করে দিও যে কোন তরল ধাতুটা তড়িৎ পরিবাহী? মার্কারি। মার্কারি তরল ধাতু হওয়া সত্ত্বেও এটা কি ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী, ঠিক আছে। এখন দেখো ভাইয়া ধাতব, এই যে আমরা ধাতব পরিবাহী পড়ে আসছি না, ধাতব পরিবাহীগুলোর মধ্যে ওই যে একটু ওই গ্রাফাইটে বুঝাইলাম না যে মুক্ত ইলেকট্রনের কারণে এই ধাতব বন্ধনে থাকা ধাতুর কেলাসের মধ্যে মূলত মুক্ত ইলেকট্রনের কারণে কি ইলেকট্রন পরিবহন হয়। মুক্ত ইলেকট্রনের কারণে কি ইলেকট্রন পরিবহন হয়। আর এই যে তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য সাধারণত কি আমরা এই যে তোমার এরকম কোষ বানাই না, ঠিক আছে। এর মধ্যে তোমার অ্যাসিড দিয়ে অ্যানোড ক্যাথোড দিয়ে কি বিদ্যুৎ চালনা করি, তড়িৎ বিশ্লেষণ করি। সেখানে কি তোমার দেখো তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা 2 থেকে 3% বৃদ্ধি পায়। 2 থেকে 3%। তাহলে সবাই একটু কমেন্ট করে দাও যে তড়িৎ বিশ্লেষণের দ্রবণে তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা কত পার্সেন্ট বৃদ্ধি পায়? তাপমাত্রা বৃদ্ধিতে কতটুকু বৃদ্ধি পায়? 2 থেকে 3%। কত পার্সেন্ট? 2 থেকে 3%। মনে রাখবা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার পরিবাহিতা বৃদ্ধি পায়। কারণ কি আয়নের যে বিভাজন, সেই বিভাজন রেটটা বৃদ্ধি পাবে টেম্পারেচার ইনক্রিজ করলে, ঠিক আছে। তাহলে কি তোমার আয়নের বিভাজন যদি বেড়ে যায় তাহলে কি তড়িৎ পরিবহনও বেড়ে যাবে। সেটা কত? 2 থেকে 3%। কিন্তু ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবহন ক্ষমতা কমে যায়। পরিবহন ক্ষমতা কি হয়? কমে যায়। কারণ দেখো তোর কপারের একটা তার, ঠিক আছে, বা তোমার ধাতু, এখানে যখন তড়িৎ পরিবহন হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে, এখন যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে? ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ বা ইলেকট্রনের যে চলাচলের বেগ সেটা আরো বৃদ্ধি পাবে। তখন কি হবে? ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ যদি বেড়ে যায় রোধ বৃদ্ধি পাবে। আর রোধ বৃদ্ধি পাওয়া মানে কি তোমার পরিবাহিতা কমে যাও। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহিতা কি হয়? বৃদ্ধি পায় নাকি কমে যায়? সবাই একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। এখন এখানে দেখো দুইটা তথ্য আছে যে বেনজিন বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে। আর একটু আগে যেটা বললাম যে তোমার গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতার কারণ হচ্ছে মুক্ত আয়ন। গলিত NaCl তার মানে কি থাকবে? এখানে সোডিয়াম প্লাস থাকবে, ক্লোরিন মাইনাস থাকবে। মুক্ত আয়নের তোমার কি কারণে এখানে তড়িৎ পরিবহন হবে? মুক্ত আয়নের কারণে, ঠিক আছে। এবার চলে আসো, সবাই কি কমেন্ট করতেছে? কয়জন আসছে? 97। হ্যাঁ 97। ঠিক আছে। এখন চলে আসো ভাইয়া, দেখো ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে দুই একটা পার্থক্য যদি আমরা একটু দেখি তাহলে আমি বলে আসছি কি ধাতব পরিবাহীতে তোমার তড়িৎ প্রবাহের কৌশলটা কি হবে? মুক্ত ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা। আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হবে? ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা। যেটা দেখাইলাম তোমার সোডিয়াম প্লাস আর কি ক্লোরিন মাইনাস, ঠিক আছে। তাহলে একটু আগে আমি বুঝাইছিলাম না যে ধাতব পরিবাহীতে কি হয়? তাপমাত্রা বাড়াইলে পরিবাহিতা কমে যায়, তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি যে দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে আয়নের যে বিয়োজন সেটা বৃদ্ধি পাবে, অর্থাৎ কি তড়িৎ পরিবহন ক্ষমতাও বৃদ্ধি পাবে। কি হবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে।
ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী কুলম্বের সূত্রে প্রযোজ্য, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি ফ্যারাডের সূত্র, যেটা আমরা এই অধ্যায়ে সামনে পড়ব, ফ্যারাডের সূত্র। ঠিক আছে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে তোমার পরিবহনের মাত্রাটা অনেক গুণ বেশি হয়, এই ক্ষেত্রে কি কম হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে পরিবহন ধীর প্রক্রিয়া, এখানে কি দ্রুত প্রক্রিয়া। তাহলে মোটামুটি আমরা বেসিকটা ক্লিয়ার হয়েছে, এখন আমরা সামনে আগাই। তাহলে সবাই কমেন্ট করতেছে যে কম হয় না বেশি হয়। ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহিতা কেমন হয়। এখন এই যে চলে আসো ভাইয়া, সুন্দর একটা ছক, যে আমরা কি করছিলাম, তড়িৎ বিশ্লেষ্য করছিলাম না ভাইয়া। তড়িৎ বিশ্লেষ্য আছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে সবল, একটা হচ্ছে মৃদু বা দুর্বল, আরেকটা হচ্ছে কি তোমার অবিশ্লেষ্য। তাহলে সবল বা তীব্র, মৃদু বা দুর্বল, আরেকটা হচ্ছে কি অবিশ্লেষ্য। ঠিক আছে, তাহলে এখন আমরা তো জানি, আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসতেছি না, যে কি তোমার সবল যে অ্যাসিড ক্ষার, ঠিক আছে, সবল যে অ্যাসিড ক্ষার, তারপরে এই সবল অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন যে লবণ, এগুলা কি হয়, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয় না। এই যে দেখো, সবল অ্যাসিড সবল ক্ষার, তীব্র অ্যাসিড ক্ষার আর লবণের দ্রবণ বা গলিত রূপ। তার মানে কি, ধরো সবল অ্যাসিড সবল ক্ষার, যেমন দেখো সবল অ্যাসিড, তারপরে কি সবল অ্যাসিড, তারপরে কি সবল ক্ষার। এখন এই যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl বিক্রিয়া করে কি সোডিয়াম ক্লোরাইড যে লবণটা তৈরি করলো, এই প্রত্যেকটাই কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এই প্রত্যেকটাই কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এখন কেন এইগুলা তীব্র তড়িৎ বিশ্লেষ্য? কারণ এরা এদের জলীয় দ্রবণে প্রায় 70 থেকে 100% আয়নিত হয়। এরা এদের জলীয় দ্রবণে 70 থেকে 100% আয়নিত হয় বা বিভাজিত হয়। তবে সবাই একটু কমেন্ট করো যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনগুলা? সবল অ্যাসিড সবল ক্ষার। আর এরা কত পার্সেন্ট বিয়োজিত হয়? 70 থেকে 100%। এরা কত পার্সেন্ট বিয়োজিত হয়? 70 থেকে 100%। ঠিক আছে, এবার দেখো মৃদু। তাহলে নরমাল হিসাব, বেসিক সেন্স, যে যেহেতু সবল অ্যাসিড সবল ক্ষারগুলা তীব্র হইছে, তাহলে কি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারগুলা কি মৃদু বা তোমার কি দুর্বল হবে। ঠিক আছে, এই যে দেখো দুর্বল অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড, তারপরে কি সালফিউরাস কার্বনিক, তারপর তোমার ক্ষার আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল ক্ষার, এগুলা কি সব মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এরা কেন মৃদু? কারণ এরা জলীয় দ্রবণে 1 থেকে 10% বিয়োজিত হয়, 1 থেকে 10% বিয়োজিত হয়। ক্লিয়ার? তাহলে সবাই কি কমেন্ট করতেছো যে সবল গুলা কত পার্সেন্ট বিয়োজিত হয়? 70 থেকে 100%, 70 থেকে 100%। আর মৃদু গুলা কত পার্সেন্ট বিয়োজিত হয়? এটাও সবাই কমেন্ট করে দাও, 1 থেকে 10%। এখন দেখো যারা অবিশ্লেষ্য তারা অবভিয়াসলি কি হবে? আয়নিত হবে না, তারা আয়নিত হবে না, এইজন্যই তো অবিশ্লেষ্য নাকি। তাহলে তোমরা একটা কথা লিখে রাখো, একটু আগে আমরা রাইসার কাকার পাকা আলু, এখানে কি করছিলাম? বিশুদ্ধ পানি করছিলাম। দেখো আমি যদি একটু উঁচু করি, তাহলে এখানে দেখো কয়টা আমরা আগেই পড়ে আসছি। বিশুদ্ধ পানি, পাকা আলুর পাতে ছিল কি বিশুদ্ধ পানি, তারপরে কি কাঠ, রাবার, ইউরিয়া, এগুলা সব আমরা আগে পড়ে আসছি। এখন তুমি আরেকটা কথা লিখে রাখো যে জৈব অ্যাসিড বাদে সকল যৌগ তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ কি অবিশ্লেষ্য, এটা একটু লিখে রাখো। দেখো এই যে তো জৈব অ্যাসিড বাদে, তার মানে কি এই যে একটা জৈব অ্যাসিড আমরা কি মৃদু বিশ্লেষ্য অলরেডি পড়ে আসছি না। এই বাদে দেখো তোমার কি আছে? অ্যালকোহল, এটা তো আমরা রাইসার কাকার পাকা আলুতে পড়ে আসছি। আলুতে কি অ্যালকোহল ছিল, তারপরে ইথানল অ্যালকোহল। ঠিক আছে, তারপরে দেখো সুক্রোজ, এই যে সুক্রোজ, এগুলা কি সব তোমার, তার মানে কি জৈব অ্যাসিড বাদে তুমি যত জৈব যৌগ পাইতেছো, এখানে কার্বোহাইড্রেটও যদি থাকতো, ঠিক আছে, সেটাও কি হইতো? অবিশ্লেষ্য হইতো। তাহলে তোমরা কি সবাই কমেন্ট করে দাও তো ভাই, চিনির দ্রবণ, ঠিক আছে, চিনির দ্রবণ এটা কি তড়িৎ বিশ্লেষ্য নাকি তড়িৎ অবিশ্লেষ্য? চিনির দ্রবণ এটা কি তড়িৎ বিশ্লেষ্য নাকি অবিশ্লেষ্য? সবাই একটু কমেন্ট করে দিও। এখন চলে আসো তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। হ্যাঁ, এই অধ্যায়ে কিছু 5টা একক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, এখন খুব সহজে পড়ে ফেলবো। আমরা কি জানি ভাইয়া? রোধের একক কি? ওহম না? রোধের একক কি? ওহম। তাহলে রোধের বিপরীত রাশি কি? পরিবাহিতা। তাহলে পরিবাহিতার একক কি হবে? দেখো সিজিএস পদ্ধতিতে হবে পার ওহম। কি হবে? রোধের যে ব্যস্তানুপাতিক রাশিটা, ঠিক আছে, রোধের বিপরীত রাশি, সেটা কিন্তু আমরা পরিবাহিতা বলতেছি। তাহলে এককটা কি হবে? পার ওহম। আর এসআই পদ্ধতিতে কি হবে? সিমেন্স। এসআই পদ্ধতিতে কি হবে? সিমেন্স। তাহলে পার ওহম ইজ ইকুয়াল টু কি? সিমেন্স। ঠিক আছে, 1 সিমেন্স সমান কি? 1 পার ওহম। তাহলে সবাই একটু কমেন্ট করে দাও যে পরিবাহিতার এসআই একক কি? পরিবাহিতার এসআই একক কি? সবাই একটু কমেন্ট করে দিও।
এরপর হচ্ছে ভাই কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক যদি ভাই এরকম ধরো একটা পরিবাহী আছে, দুইটা তার আছে, ঠিক আছে, দুইটা তারের মধ্যে দিয়ে, তো এই দুইটা তারের মধ্যবর্তী যে দূরত্ব, দুইটা তারের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কি এল, সেটা হচ্ছে এল। আর তার দুইটা যে ক্ষেত্রফল এল বাই এ, এটাই হচ্ছে কি তোমার কোষ ধ্রুবক, এটাই কি তোমার কোষ ধ্রুবক, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কোষ ধ্রুবক। এই যে কোষ ধ্রুবক, তাহলে কোষ ধ্রুবকের একক কি হবে দেখো, উপরে মিটার আর নিচে কি মিটার স্কয়ার, এটা কাটাকাটি করলে পার মিটার। এটা হচ্ছে কোষ ধ্রুবকের এসআই একক, এটা হচ্ছে কি কোষ ধ্রুবকের এসআই একক। আর সিজিএস এ কত হবে, পার সেন্টিমিটার, সিজিএস এ কত হবে, পার সেন্টিমিটার। তাহলে সবাই কি কমেন্ট করতেছো যে পরিবাহিতার একক কি, করতেছে সবাই কমেন্ট পরিবাহিতার একক। তাহলে এবার সবাই কমেন্ট করো কোষ ধ্রুবকের একক, তাহলে সবাই কমেন্ট করো কোষ ধ্রুবকের একক কি, ঠিক আছে। এখন দেখো তোমাকে আমি একটা কোশ্চেন করি যে বলো 10% ইথানোয়িক অ্যাসিড, 10% ইথানোয়িক অ্যাসিড আর 1% ইথানোয়িক অ্যাসিড, 10% ইথানোয়িক অ্যাসিড আর 1% ইথানোয়িক অ্যাসিড, এর মধ্যে কোনটার আপেক্ষিক পরিবাহিতা বেশি হবে, কোনটার আপেক্ষিক পরিবাহিতা বেশি হবে, ঠিক আছে। 10% ইথানোয়িক অ্যাসিড আর 1% ইথানোয়িক অ্যাসিড, কোনটার আপেক্ষিক পরিবাহিতা বেশি হবে, ঠিক আছে। তোমরা সবাই কমেন্ট করতে থাকো, আমি একটু বলে দিই, দেখো এটা একটু সবাই লিখে রাখো, ঘনমাত্রা, সবাই লিখে রাখো ঘনমাত্রা, সবাই কমেন্ট করতে থাকো, আমি বলতেছি যে 10% ইথানোয়িক অ্যাসিড আর 1% ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে তোমার কোনটা আপেক্ষিক পরিবাহিতা বেশি, সবাই একটু কমেন্ট করো। সবাই না চলে আসি, লিখে দিই আমি একটু, দেখো ঘনমাত্রা প্রপোর্শনাল আপেক্ষিক পরিবাহিতা, প্রপোর্শনাল 1/তুল্য পরিবাহিতা, 1/তুল্য পরিবাহিতা। তাহলে এটা তো আমরা জানি ভাই, ঠিক আছে, ঘনমাত্রা প্রপোর্শনাল আপেক্ষিক পরিবাহিতা, প্রপোর্শনাল 1/তুল্য পরিবাহিতা। তাহলে আমি তোমাকে কি কোশ্চেন করছিলাম যে 10% ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে কি তোমার 1% ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, কোনটা হচ্ছে তোমার কি আপেক্ষিক পরিবাহিতা বেশি হবে। তাহলে তুমি অবশ্যই বুঝতে পারতেছো যেখানে ঘনমাত্রা বেশি হবে, যেখানে ঘনমাত্রা বেশি হবে তার কি হবে, আপেক্ষিক পরিবাহিতা বেশি হবে, আর তার কি তুল্য পরিবাহিতা কম হবে, তার কি তুল্য পরিবাহিতা কম হবে। আর যেটার ঘনমাত্রা কম সেটার কি আপেক্ষিক পরিবাহিতা কম হবে, তুল্য পরিবাহিতা বেশি হবে। কারণ কি তোমার সম্পর্কটা বুঝতে হবে, ঘনমাত্রার সাথে আপেক্ষিক পরিবাহিতার কি সমানুপাতিক সম্পর্ক, আর তুল্য পরিবাহিতার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তাহলে সবাই একটু এবার যাদের যাদের ভুল হয়েছে বা একটু বুঝতে সমস্যা আছে আরেকবার একটু কমেন্ট করে দিও যে ধরো 20% সোডিয়াম হাইড্রোক্সাইড আর 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, 20% সোডিয়াম হাইড্রোক্সাইড আর 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কোনটার তুল্য পরিবাহিতা বেশি হবে, কোনটার তুল্য পরিবাহিতা বেশি হবে। তাহলে চলে আসো নেক্সট কোশ্চেনে, নেক্সট টপিকে, তড়িৎ পরিবাহিতার প্রকারভেদ। তড়িৎ পরিবাহিতার প্রকারভেদে দেখো ভাইয়া তিন ধরনের পরিবাহিতা আছে। আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিকের ক আছে না শেষে, এইজন্য এটাকে কি কে দ্বারা প্রকাশ করা, এটাকে কি কে দ্বারা প্রকাশ করা। তারপর দেখো তুল্য পরিবাহিতা, তুল্য পরিবাহিতায় কি ল আছে, তাহলে কি ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আর মোলার পরিবাহিতায় কি ন আছে, তাহলে কি ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এবার চলে আসো, আমাদের কি লাগবে, আপেক্ষিক পরিবাহিতার একক, তুল্য পরিবাহিতার একক আর কি মোলার পরিবাহিতার একক। তাহলে আপেক্ষিক পরিবাহিতার এককটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, আমরা জানি সিজিএস পদ্ধতিতে কি ওহম সেন্টিমিটার এগুলো ইউজ হবে, তাহলে কি পার ওহম পার সেন্টিমিটার। আর এসআই ইউনিটে পার ওহম ইজ ইকুয়াল টু কি সিমেন্স, আর সেন্টিমিটারের জন্য কি মিটার। তাহলে তুমি যদি একটা মুখস্থ করো এসআই ইউনিটটা কিন্তু তুমি অটোমেটিক নিজেই বের করতে পারবা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে সিজিএস পদ্ধতিতে পার ওহম পার সেন্টিমিটার, এসআই এককে কি হবে ভাইয়া সিমেন্স পার মিটার। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও যে আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কে দ্বারা, আর এটার একক কি পার ওহম পার সেন্টিমিটার,
বা কি সিমেন্স পার মিটার, এসআই ইউনিটে সিমেন্স পার মিটার, সবাই একটু কমেন্ট করে দিও। এবার চলে আসো তড়িৎ বিশ্লেষ্যের তুল্য পরিবাহিতা। তুল্য লতে কি ল্যামডা দ্বারা এটাকে আমরা প্রকাশ করছি, যেহেতু তুল্য পরিবাহিতা, তুল্য ভরের একটা ব্যাপার থাকবে এখানে, এজন্য এখানে কি আসছে, গ্রাম পার ইকুইভ্যালেন্ট কথাটা আসছে, গ্রাম পার ইকুইভ্যালেন্ট কথাটা আসছে, ঠিক আছে। এখন দেখো তাহলে এককটা কি পাচ্ছি, গ্রাম পার ইকুইভ্যালেন্ট তো থাকতেছে, সামনে কি পাচ্ছি, পার ওহম সেন্টিমিটার স্কয়ার, পার ওহম সেন্টিমিটার স্কয়ার। তাহলে এসআই কে কনভার্ট করলে কি হবে, পার ওহমের জন্য সিমেন্স, সেন্টিমিটার স্কয়ারের জন্য মিটার স্কয়ার, আর শেষে তো থাকবে এটা গ্রাম পার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে সবাই কি এবার তুল্য পরিবাহিতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ল্যামডা দ্বারা, আর এটার একক কি সবাই একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। এখন চলে আসো মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতা ল্যামডা এম দ্বারা প্রকাশ করলাম, সেম টু সেম, তুল্য পরিবাহিতার এই অংশটা সেম থাকবে, এখানে কি তুল্য ভরের জন্য গ্রাম পার ইকুইভ্যালেন্ট ছিল, আর এখানে কি মোলারের জন্য জাস্ট পার মোলটা আসবে, খুব ইজি, খুব ইজি। তার মানে কি তুমি কম পড়ে কি তোমার বেশি আউটপুট তুমি দিতে পারতেছো, এবং এইটাই তোমার জন্য সবথেকে বেশি নেসেসারি, যে তুমি কিভাবে বেশি আউটপুট দিতে পারবা, বুঝতে পারছো, কিভাবে তুমি বেশি অ্যাকুরেটলি কি আউটপুট দিতে পারবা, তাহলে কি তোমার মার্কস বেড়ে যাবে, তখন কি তোমার পজিশন উপরে চলে আসবে। এখন চলে আসো, সবাই কি কমেন্ট করতেছে, ওকে ভেরি গুড। তাহলে মোলার পরিবাহিতার এককটাও সবাই একটু কমেন্ট করে দিও। এই যে মাত্র যেটা আমি শিখাই দিলাম, যে দেখো সেই কথাটাই বলছে, যে এই যে ধরো তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে, এই যে তারপরে কি তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সূত্রটা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে প্রযোজ্য। কিসের ক্ষেত্রে, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে। দেখো ঘনমাত্রা বৃদ্ধিতে কি হচ্ছে, আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পাচ্ছে। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি সম্পর্ক হচ্ছে, এবার চলে আসো ডাইইলেকট্রিক ধ্রুবক। ডাইইলেকট্রিক ধ্রুবক, তাহলে ডাইইলেকট্রিক ধ্রুবক তো আমরা আগেই পড়ে আসছি ফিজিক্সে। দেখো কি হবে, ডাইইলেকট্রিক ধ্রুবকের মান যার যত বেশি হবে সে তত বেশি কি হবে, আয়নিত হবে, সে তত বেশি কি হবে, আয়নিত হবে, ঠিক আছে। ফলে কি তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত, 80, আরেকটা কি করে আসছিল ফিজিক্সে 20, ঠিক আছে, 80 বা কত 20। মিথাইল অ্যালকোহলের হচ্ছে কত 30, আর হচ্ছে কি তোমার ইথানলের হচ্ছে 25, ইথানলের কত 25। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও ভাইয়া, পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত, সবাই একটু কমেন্ট করে দিও, পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত। আর হচ্ছে কি মিথাইল অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে 30, আর ইথানলের ক্ষেত্রে কত 25, ঠিক আছে। এখন চলে আসো তড়িৎ বিশ্লেষণের ফলাফল, তড়িৎ বিশ্লেষণের ফলাফল, আর হচ্ছে তোমার আমরা এখন চলে যাব ডাইরেক্ট হচ্ছে সক্রিয়তা সিরিজে। সবাই একটু সক্রিয়তা সিরিজে চলে আসো, আমি পড়াই দিব সক্রিয়তা সিরিজ। ওই বক্সটা পড়ানোর আগে আমাদের কি সক্রিয়তা সিরিজটা শিখতে হবে, ঠিক আছে। তাহলে সবাই একটু মনোযোগ দাও। এখন আমরা সবাই সূত্রটা পড়ছি, সূত্রটা জানি, তো আমি একটু আবার লিখি। দেখো এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। তার আগে আমি একটু বলি যে এটা আমাদের কেন লাগে। এই যে আমরা কি তোমার এই তড়িৎ কোষ তৈরি করি না, তড়িৎ কোষ কি থাকে, এখানে একটা অ্যানোড থাকে, তারপরে কি থাকে, একটা ক্যাথোড থাকে, ঠিক আছে, একটা অ্যানোড থাকে, তারপরে একটা কি ক্যাথোড থাকবে, তারপরে কি আমরা কি জানি অ্যানোডে কি হয়, জারণ হয়, অ্যানোডে কি হয়, জারণ হয়, ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। এখন জারণ হলে কি হয় আমরা জানি, জারণ হলে ভাইয়া সবাই দেখে রাখো, জারণ হলে কি অক্সিডেশন নাম্বার কি হয়, বেড়ে যায়, অক্সিডেশন নাম্বার কি হয়, বেড়ে যায়, ঠিক আছে। তাহলে কেমন সেটা, জিঙ্ক থেকে ধরো জিঙ্ক 2+ হলো, জিঙ্ক থেকে কি হলো, জিঙ্ক 2+, তাহলে কি জিঙ্ক আগে ছিল 0, এখন কত হলো 2+, তার মানে কি অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাইছে, 0 থেকে কত হইছে 2 হইছে, বৃদ্ধি পাইছে, দ্যাট মিন্স কি হলো, জারণ হলো। সবই পারো তোমরা এগুলা, জাস্ট একবার টাচ করা। দেখো বিজারণে কি হবে, বিজারণের ক্ষেত্রে হবে হচ্ছে তোমার অক্সিডেশন নাম্বার হ্রাস পায়, অক্সিডেশন নাম্বার কি হয়, হ্রাস পায়, ঠিক আছে, অক্সিডেশন নাম্বার কি হয়, হ্রাস পায়। তাহলে ধরো সেম এটার উল্টা কেস, যদি জিঙ্ক 2+ থেকে যদি তোমার জিঙ্ক হয়, তাহলে এখানে ছিল কত 2, আর এখানে হইলো কত 0, তার মানে কি বিজারণ হইছে। এখন এই অ্যানোডে কোন ঘটনাটা ঘটে, জারণ ঘটনাটা, অ্যানোডে কোনটা ঘটে, জারণ, আর ক্যাথোডে কোনটা ঘটে, বিজারণ, ঠিক আছে, এটুকু মনে রাখো। এখন চলে আসো আমাদের সক্রিয়তা সিরিজে। সক্রিয়তা সিরিজে এটা লেখো সবাই, যে লিথি কে কানাসিয়াম ক্রোমে
আজ ক্রমে উপরে নিচে দেখো ক্রমে ফের কাঁদালো কোনটি পাবো আয় কবির হাজি আজ পেটাবে আমায়। তাহলে কি লিখলাম ভাইয়া? লিথিকে কানাসিয়াম আজ ক্রমে ফের কাঁদালো কোনটি, কোনটির কো আর হচ্ছে তোমার নটা আলাদা আলাদা হবে, ঠিক আছে? কোনটি পাবো হায় কবির হাজি আজ পেটাবে আমায়, ঠিক আছে? এটা আমরা কি বললাম দেখো, লিথিতে হচ্ছে লিথিয়াম, তারপরে কেতে হচ্ছে পটাশিয়াম, কাতে হচ্ছে ক্যালসিয়াম। হ্যাঁ, বেরিয়ামটা আমি বাদ দিছি কারণ এটা সচরাচর লাগে না, ঠিক আছে? সচরাচর লাগে না, তাও যদি তোমার যোগ করতে মন চায় এখানে লিথিকে বোবা কানা তুমি লাগাইতে পারো, ঠিক আছে? কিন্তু দরকার নেই, অত বেরিয়ামটা আসে না নরমালি। তাহলে আমরা কি করব? লিথিতে কি লিথিয়াম, কেতে কি পটাশিয়াম, কাতে কি ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, ক্যাডমিয়াম, কোতে হচ্ছে কোবাল্ট, নতে হচ্ছে নিকেল, তারপরে হচ্ছে কি ভাই পাবোতে হচ্ছে পিবি লেড, তারপরে কি হাইতে হচ্ছে কি হাইড্রোজেন, হাইতে কি হাইড্রোজেন, কবির কপার, হাজিতে কি মার্কারি, তারপরে হচ্ছে আজ হচ্ছে সিলভার, আজে সিলভার, পেটাবেতে হচ্ছে এই যে সিলভার আর পিটি, সিলভার আর হচ্ছে এইউ এর মাঝখানে হচ্ছে পিটি, আর লাস্ট হচ্ছে কি এইউ, দ্যাট মিন্স গোল্ড, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে কি পড়লাম? এই সক্রিয়তা সিরিজের আমাদের কি দরকার? সক্রিয়তা সিরিজের আমাদের দরকার এটা হচ্ছে দেখো, এটা আমি একটু মুছে দিই, আমরা জানি যে জারণ বিজারণ কখন হচ্ছে। মনে রাখবা যারা উপরে থাকে, যারা উপরে থাকে তারা কি অধিক সক্রিয়, তারা কি অধিক সক্রিয়, তারা অধিক সক্রিয়। এরপরে কিন্তু আমি কোশ্চেন করবো না, তারা অধিক সক্রিয়, তারপর অধিক সক্রিয় মানে কি সহজেই ইলেকট্রন ত্যাগ করে, সহজেই ইলেকট্রন ত্যাগ করে মানে কি জারণ ঘটে, কি ঘটে জারণ ঘটে, কি ঘটে জারণ ঘটে, ঠিক আছে? জারণ সহজেই জারণ ঘটতেছে মানে কি তারা তীব্র বিজারক, তারা কি তীব্র বিজারক, তারা কি তীব্র বিজারক। এখন ভাইয়া সহজেই জারণ ঘটে, জারণ কোথায় ঘটে? অ্যানোডে ঘটে, তার মানে কি তারা তীব্র বিজারক, জারণ ঘটতেছে দ্যাট মিন্স কি অ্যানোডে, অ্যানোড হিসেবে তারা কাজ করবে। তীব্র বিজারকগুলো কি হিসেবে কাজ করবে? অ্যানোড হিসেবে, মানে বিজারকগুলো কি অ্যানোড হিসেবে কাজ করে, অ্যানোড হিসেবে ক্রিয়া করে, অ্যানোড হবে তার, ঠিক আছে? অ্যানোড হবে। আর হচ্ছে 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে কি পাত্র হতে পারবে না, কি হতে পারবে না? পাত্র হতে পারবে না, পাত্র হতে পারবে না। তাহলে আমি কি বললাম ভাইয়া, এই যে সক্রিয়তা সিরিজটা এখানে যারা উপরের দিকে থাকে, যারা উপরের দিকে যেমন তোমার লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, যারা উপরের দিকে থাকে তারা অধিক সক্রিয়, তারা অধিক সক্রিয়, তারা সহজেই ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ কি তাদের খুব সহজেই তাদের জারণ ঘটে, এজন্য তারা কি তীব্র বিজারক। এখন যেহেতু জারণ ঘটতেছে এজন্য এরা কি অ্যানোড হিসেবে ক্রিয়া করবে এবং তারা কি পাত্র হিসেবে ব্যবহৃত হইতে পারবে না, পাত্র হিসেবে তারা ব্যবহৃত হইতে পারবে না। এখন যদি তোমাকে আমি কোশ্চেন দেই, ধরো আমি দিলাম ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ আর হচ্ছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ আর হচ্ছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ আর হচ্ছে জিঙ্ক। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া এই চারটার মধ্যে কোনটা সবথেকে বেশি সক্রিয়? অবশ্যই কি ম্যাগনেসিয়াম, কারণ ম্যাগনেসিয়াম কি সবার উপরে আছে। এর মধ্যে সবথেকে সহজে ইলেকট্রন ত্যাগ করবে কে? ম্যাগনেসিয়াম। সবথেকে সহজে ইলেকট্রন ত্যাগ করবে কে? ম্যাগনেসিয়াম। সবথেকে সহজে জারিত হবে কে? ম্যাগনেসিয়াম। এখানে সবথেকে তীব্র বিজারক কে? ম্যাগনেসিয়াম, ঠিক আছে? তাহলে এই চারটার মধ্যে অ্যানোড হিসেবে ক্রিয়া করবে কোনটা? সর্বপ্রথম ম্যাগনেসিয়াম। কোনটা? ম্যাগনেসিয়াম। তাহলে আমি যদি তোমাকে এই চারটা বাদ দিয়ে দুইটা অপশন দেই, আমি তোমাকে বলি যে আয়রন আর নিকেলের মধ্যে, আয়রন আর কিসের মধ্যে? নিকেলের মধ্যে, আয়রন আর নিকেলের মধ্যে কোনটা অ্যানোড হিসেবে ক্রিয়া করে? কোনটা অ্যানোড হিসেবে ক্রিয়া করে? তাহলে তুমি কি বলবা? যেটা সক্রিয়তা সিরিজে উপরে আছে আয়রন, তাহলে এটা কি হিসেবে ক্রিয়া করবে? অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। এটা কি হিসেবে ক্রিয়া করবে? অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। এখন তোমার জন্য নেক্সট কোশ্চেন যে আমি কি আয়রনের পাত্রে
আমি কি আয়রনের পাত্রে নিকেল রাখতে পারবো? আমি কি লোহার পাত্রে নিকেল রাখতে পারবো কিনা? সবাই একটু কমেন্ট করো। আমি কি লোহার পাত্রে নিকেল রাখতে পারবো কিনা? সবাই একটু কমেন্ট করো। ঠিক আছে, আয়রনের পাত্রে নিকেল রাখতে পারবো কিনা? সবাই একটু কমেন্ট করো। দেখো আয়রন কি পাত্র হবে? কি কমেন্ট করতেছি সবাই? না, ভেরি গুড। আয়রনের পাত্রে আমরা কিন্তু নিকেল রাখতে পারবো না। কারণ কি ভাইয়া? আয়রন কিন্তু কি উপরে আছে। আয়রন উপরে আছে, দ্যাট মিন্স কি আয়রন বেশি সক্রিয়। আমরা যদি, আর আমি কি লিখে রাখছিলাম এখানে, উপরে যারা থাকবে তারা পাত্র হইতে পারবে না। তারা কি পাত্র হইতে পারবে না। ঠিক আছে, তাহলে যেহেতু আয়রন উপরে আছে নিকেলের, তাহলে কি এটা পাত্র হতে পারবে না। ক্লিয়ার? কারণ কি এটা অধিক মাত্রায় সক্রিয়, এটা কি তোমার বিক্রিয়া করবে, পাত্র ছিদ্র হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি যদি ভাইস ভার্সা বলি, দ্যাট মিন্স কি, যদি আমি বলি যে নিকেলের পাত্রে কি আমি আয়রন রাখতে পারবো? পারবো। নিকেলের পাত্রে কি আমি আয়রন রাখতে পারবো? পারবো। কারণ কি নিকেল সক্রিয়তা সিরিজে আয়রনের নিচে আছে, যেটা নিচে থাকবে সেটা পাত্র হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমি 6 নম্বর পয়েন্টে এখানে লিখি যে তোমার নিচে থাকলে পাত্র হবে, নিচে থাকলে পাত্র হবে, নিচে থাকলে কি পাত্র হবে, নিচে থাকলে পাত্র হবে। তাহলে সবাই একটু কমেন্ট করো তো ভাইয়া, একটা কোশ্চেনের অ্যানসার দাও যে আমি কি দস্তার পাত্রে তামা রাখতে পারবো? দস্তার পাত্রে তামা। এখন এই কোশ্চেনটার উত্তর করার জন্য তোমাকে ফার্স্টে দস্তা চেনা লাগবে। দস্তা কি ভাইয়া? দস্তা হচ্ছে জিঙ্ক। দস্তা হচ্ছে কি জিঙ্ক, আর তামা হচ্ছে কি ভাইয়া? কপার। তামা হচ্ছে কি ভাইয়া? কপার। তাহলে দেখো জিঙ্ক কি অবশ্যই তোমার সক্রিয়তা সিরিজে কি উপরে আছে না? তাহলে দস্তার পাত্রে কিন্তু তামা রাখা যাবে না। দস্তার পাত্রে তামা রাখা যাবে না, কিন্তু কি তামার পাত্রে দস্তা রাখা যাবে। অর্থাৎ পাত্র হবে সবসময় কি সক্রিয়তা সিরিজে যেটা নিচে থাকবে, সক্রিয়তা সিরিজে যেটা নিচে থাকবে। ঠিক আছে, এখন দেখো নেক্সট টাইপের কোশ্চেন। আমি যদি তোমাকে বলি যে কপার প্লাস H2O, এই বিক্রিয়াটা কি হবে? কপার প্লাস H2O, কপার প্লাস H2O, এই বিক্রিয়াটা কি হবে কি না? এই বিক্রিয়াটা কি হবে কি না? ঠিক আছে, সবাই একটু উত্তর দাও, কমেন্ট করো যে কপার প্লাস H2O, কপার এখান থেকে পানিকে ভেঙে হাইড্রোজেন কে বের করতে পারবে কিনা? পারবে না। উত্তর হচ্ছে কি পারবে না। এই বিক্রিয়াটা সংগঠিত হবে না, এই বিক্রিয়াটা সংগঠিত হবে না। কারণ কি ভাইয়া? দেখো সক্রিয়তা সিরিজে যেই তোমার ধাতুগুলা বা যৌগগুলা তোমার কি হাইড্রোজেনের নিচে থাকে, তারা বিক্রিয়ায় হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। অর্থাৎ হাইড্রোজেনের নিচে যা যা আছে, কপার, তারপর মার্কারি, সিলভার, তারপরে কি প্লাটিনাম, তারপরে কি অরাম, তুমি যাই বলো, তুমি এখানে যেটাই দিতা, মার্কারি দিতা, সিলভার দিতা, কোনোটাই কিন্তু কি তোমার এই বিক্রিয়ায় পানিকে ভাঙতে পারতো না। তার মানে কি তোমার হাইড্রোজেনের নিচে যারা থাকে তারা বিক্রিয়ায় হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। ক্লিয়ার? এখন দেখো এখানে যদি তুমি দিতা জিঙ্ক, এখানে যদি তুমি কপার বাদ দিয়ে তুমি দিতা জিঙ্ক প্লাস H2O, তাহলে কিন্তু এই বিক্রিয়াটা সংগঠিত হইতো, যেমন এখানে দেওয়া আছে। এই বিক্রিয়াটা কিন্তু তখন সংগঠিত হইতো। ঠিক আছে, জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হইতো। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার জন্য অবশ্যই হাইড্রোজেনের থেকে উপরে থাকা লাগবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এখন নেক্সট টাইপের কোশ্চেনে চলে আসো যে ধরো একটা বিক্রিয়াতে, ঠিক আছে, একটা কোষের মধ্যে তোমার সোডিয়াম আর হচ্ছে তোমার কপার, সোডিয়াম আর কপার একসাথে উপস্থিত আছে, দ্যাট মিন্স আয়ন আকারে। সোডিয়াম প্লাসও আছে আবার কপার প্লাসও আছে। ঠিক আছে, সোডিয়াম প্লাসও আছে আবার কি কপার প্লাসও আছে। তাহলে মনে রাখবা আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে কোনটা আগে চার্জ মুক্ত হবে, দ্যাট মিন্স কি তোমার কপার 2 প্লাস থেকে কি কপারে পরিণত হবে, আর সোডিয়াম প্লাস থেকে কি সোডিয়ামে পরিণত হবে। সবাই মনে রাখবা সক্রিয়তা সিরিজে যেটা নিচের দিকে থাকবে, সেটা কি তোমার আগে চার্জ মুক্ত হবে। ঠিক আছে, সেটা আগে চার্জ মুক্ত হবে। তাহলে একটা দ্রবণে যদি সোডিয়াম আর কপার একসাথে থাকে, তাহলে সেক্ষেত্রে কপার আগে চার্জ মুক্ত হয়। আবার যদি আমি বলি যে সোডিয়াম আর হাইড্রোজেন একসাথে আছে,
যেমন আমরা একটু পরেই করব তোমার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের যে ব্যাপারটা, সেটা আমরা একটু পরে করব। সবাই একটু মাথায় রেখো যে সোডিয়াম আর হাইড্রোজেন যদি একসাথে থাকে তাহলে কোনটা আগে চার্জ মুক্ত হবে? অবশ্যই কি হাইড্রোজেনটা আগে চার্জ মুক্ত হবে। ক্লিয়ার? এই হচ্ছে গেল আমাদের কি ক্যাটায়ন বিষয়ক পড়াশোনা, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। ঠিক আছে, তাহলে আমি মুছে দিলাম, আগায় গেলাম। তাহলে সবাই একটু লাস্ট আমাকে অ্যানসার দিয়ে যাও যে তোমার আমি যদি ভাইয়া কোবাল্ট আর স্ট্যানাম ব্যবহার করি, কোবাল্ট আর স্ট্যানাম ব্যবহার করি, সেক্ষেত্রে তোমার কোনটা আমি অ্যানোড হিসেবে ব্যবহার করব? কোবাল্ট আর হচ্ছে কি স্ট্যানামের ক্ষেত্রে, কোবাল্ট আর স্ট্যানামের ক্ষেত্রে কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে এখানে? ঠিক আছে, সবাই একটু এটা কমেন্ট করে দিও। আরেকটা জিনিস কমেন্ট করে দিও যে আমি অ্যালুমিনিয়ামের পাত্রে সোডিয়াম রাখতে পারবো কিনা, আমি অ্যালুমিনিয়ামের পাত্রে সোডিয়াম রাখতে পারবো কিনা। তাহলে কোবাল্ট আর স্ট্যানামের মধ্যে কোনটা অ্যানোড, আর হচ্ছে কি অ্যালুমিনিয়ামের পাত্রে সোডিয়াম রাখতে পারবো কিনা, সবাই একটু কমেন্ট করে দিও। এবার চলে আসো অ্যানায়নের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ভাই আমাদের মাত্র 6টা অ্যানায়ন আছে, ক্যাটায়ন আমরা শিখে আসছি। এখানে সূত্রটা হচ্ছে, সবাই লিখে নাও, না সা ক বে আইলো হাই, নাসা কবে আইলো হাই। তাহলে নাতে কি হয়? নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, তারপরে কি আয়োডাইড, আর হচ্ছে কি হাইড্রক্সিল আয়ন, আয়োডাইড আর কি হাইড্রক্সিল আয়ন। তাহলে এখানেও সেম কথা যে তোমার উপর থেকে যত নিচে যাবে তত কি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, দ্যাট মিন্স একটা তোমার দ্রবণের ভিতর যদি একই সাথে ক্লোরাইড, মানে একই সাথে ধরো ক্লোরাইড না, আয়োডাইড আর যদি হাইড্রক্সিল থাকে, একই সাথে আয়োডাইড আর হাইড্রক্সিল থাকে, সেক্ষেত্রে কি তোমার হাইড্রক্সিলটা আগে চার্জ মুক্ত হয়ে অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে, বা ধরো তোমার সালফেট দিয়ে যদি আমি বলি, তাহলে একটা দ্রবণে একই সাথে সালফেট আছে আবার কি হাইড্রক্সিল আছে, যেটা নিচে থাকবে সেটা কি আগে চার্জ মুক্ত হবে, সেটা আগে কি হবে? চার্জ মুক্ত হবে। ক্লিয়ার? সেটা আগে চার্জ মুক্ত হবে। এখন চলে আসো, তাহলে সবাই কমেন্ট করো তো, সালফেট আর হাইড্রক্সিল একসাথে আছে, কোনটা আগে চার্জ মুক্ত হবে? সবাই কমেন্ট করো। আর এই যে এটা একটু কমেন্ট করে দিও যে ঋণাত্মক আয়নের ক্ষেত্রে নাসা কবে আইলো হয়, এটা একটু সবাই কমেন্ট করে দিও, নাসা কবে আইলো হয়। এবার আমরা চলে আসি সেই এই যে তোমার আমাদের আগের বক্সটায় তড়িৎ বিশ্লেষণের ফলাফল। দেখো ভাইয়া, এই যে আমরা এই সব আমি বলে দিছি তোমার ধাতুটির সক্রিয়তা সিরিজে। ঠিক আছে, সব আমি বলে দিয়ে আসছি একবারে, একটু যদি মিলায় নাও তুমি। দেখো যে কি বলছিলাম যে তড়িৎ বিশ্লেষণের ফলাফল, যদি ধাতুটি সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে অবস্থিত হয় তবে কি হাইড্রোজেন পাওয়া যায়, মানে কি হাইড্রোজেন নিচের দিকে আছে, তার মানে কি আগে চার্জ মুক্ত হবে। ঠিক আছে, তারপরে কি তোমার হাইড্রোজেনের নিচে যেগুলো থাকবে সেগুলো আগে চার্জ মুক্ত হবে। এখন এটা হচ্ছে আমরা নেক্সট বক্সটা করার সময় করে ফেলবো। দেখো আমি সব দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে বক্সটা ফার্স্টেই আছে ভাই গলিত সোডিয়াম ক্লোরাইড। গলিত কি ধরনের কোশ্চেন আসে এখান থেকে? যে গলিত সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ গলিত সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ক্যাথোডে কি উৎপন্ন হয় আর অ্যানোডে কি উৎপন্ন হয়। তুমি মনে রাখবা গলিত সোডিয়াম ক্লোরাইড, দ্যাট মিন্স তোমার এই যে একটা বক্স, এর মধ্যে অ্যানোড থাকবে আর কি ক্যাথোড থাকবে, অ্যানোড থাকবে আর কি থাকবে ক্যাথোড থাকবে। তো আমি একটু লিখি অ্যানোড আর কি ক্যাথোড। ঠিক আছে, অ্যানোড আর কি ক্যাথোড। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, সোডিয়াম ক্লোরাইডের কি জলীয় গলিত দ্রবণ, কি দ্রবণ? গলিত। দ্যাট মিন্স শুধু গলে আছে আয়নগুলো, কোনো পানি নাই, কিন্তু আয়নগুলো কি গলে আছে, কোনো পানি নাই। সোডিয়াম আছে আর ক্লোরাইড আছে, খুব সিম্পল ব্যাপার। তাহলে আমরা কি জানি, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। তাহলে কি ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে কি সোডিয়াম ধাতুতে পরিণত হবে, ইলেকট্রন গ্রহণ করে আমরা কি জানি ক্যাথোডে বিজারণ হবে। আর কি অ্যানায়ন কি অ্যানোডে গিয়ে জারিত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে? ক্লোরিন গ্যাস তৈরি করবে। তাহলে আমরা গলিত সোডিয়ামের ক্ষেত্রে, গলিত সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি পাচ্ছি? ক্যাথোডে সোডিয়াম ধাতু পাচ্ছি আর অ্যানোডে কি পাচ্ছি? ক্লোরিন গ্যাস পাচ্ছি। এখন আমাদের চলে আসলো কি না, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের কি দ্রবণ? জলীয় দ্রবণ। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। এখন এই জলীয় দ্রবণ তার মানে কি এখানে পানি যোগ করতে হবে। তাহলে করলাম H+ আর কি OH-, H+ আর কি OH-। এখন কি আবার দুইটা এক্সট্রা আয়ন চলে আসছে আমাদের। তাহলে আমরা অ্যানোডে আমরা কি জানি, অ্যানোডে অ্যানায়ন যাবে। তাহলে এখানে অ্যানায়ন কি আসবে? ক্লোরিন মাইনাস আর কি হাইড্রোক্সিল আয়ন। আর ক্যাথোডে কি যাবে? ক্যাথোডে যাবে কি ক্যাটায়ন, তাহলে সোডিয়াম প্লাস আর হচ্ছে কি হাইড্রোজেন প্লাস। এইবার হচ্ছে তোমাদের সক্রিয়তা সিরিজ থেকে কোশ্চেন। এবার কোথা থেকে কোশ্চেন? সক্রিয়তা সিরিজ থেকে কোশ্চেন। এবার তুমি আমাকে বলো যে ক্যাথোডে
ক্যাথোডে সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাসের মধ্যে কোনটা আগে চার্জ মুক্ত হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার উপরের লেখা তোমার বিস্তারিত। হ্যাঁ, যে এবার বলো ক্যাথোডে কোনটা আগে চার্জ মুক্ত হবে, সোডিয়াম প্লাস নাকি হাইড্রোজেন প্লাস? অবশ্যই কি হাইড্রোজেন প্লাস। কারণ কি সক্রিয়তা সিরিজে যেটা অবস্থার নিচে সেটা কি আগে চার্জ মুক্ত হয় না। তাহলে দেখো এই জন্যই এই ক্যাথোডে সোডিয়াম প্লাস সোডিয়াম ধাতু উৎপন্ন না হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। কি হয়েছে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে সক্রিয়তা সিরিজে নিচে অবস্থানের কারণে। আর অ্যানোডে আমরা একটু আগে কি পড়ছিলাম, নাসা কবে আইলো হাই, নাসা কবে আইলো হাইতে পড়ছিলাম যে ক্লোরাইড আর হাইড্রোক্সিল আয়ন যদি কোনো দ্রবণে একসাথে থাকে সেই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে হাইড্রোক্সিল আয়নের হওয়ার কথা, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দ্যাট মিন্স ব্রাইনে 5 থেকে 10% সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্লোরাইড আয়নের যে ঘনমাত্রা, ক্লোরাইড আয়নের যে ঘনমাত্রা সেটা অনেক বেশি থাকে, ক্লোরাইড আয়নের যে ঘনমাত্রা সেটা অনেক কি বেশি থাকে। এই কারণে তোমার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয়। কি তৈরি হয়? ক্লোরিন গ্যাস তৈরি হয়। হাইড্রোক্সিল আয়নের চার্জ মুক্ত হওয়ার কথা থাকলেও ঘনমাত্রা বেশি হওয়ার দরুন, ক্লোরাইডের ঘনমাত্রা বেশি হওয়ার দরুন সেখানে কি তৈরি হচ্ছে? অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক। এখন যদি তুমি শর্টকাটে মনে রাখতে চাও, মনে রাখবা গলিত সোডিয়াম ক্লোরাইড বললেই এখানে কোনো পানি টানি নাই, ক্যাথোডে হবে সোডিয়াম ধাতু আর অ্যানোডে হবে কি ক্লোরিন গ্যাস। আর তোমার জলীয় দ্রবণ বললে কি পানি চলে আসবে, পানি আসলেই কি ক্যাথোডে হবে হাইড্রোজেন গ্যাস আর ওখানে কি দেখো অ্যানোডে একই, দুইটাই অ্যানোডে একই। তাহলে বেসিকটাও বলে দিলাম, শর্টকাটটাও বলে দিলাম। ঠিক আছে, আর হচ্ছে আরেকটু দুইটা ব্যতিক্রম যদি আমি বলি তাহলে দেখো লাস্টের দুইটার ক্ষেত্রে হ্যালাইডের ক্ষেত্রে পটাশিয়াম আয়োডাইড আর হচ্ছে কি তুমি মনে রাখবা যদি হ্যালাইড যদি থাকে তাহলে অ্যানোডে হ্যালাইড যদি থাকে অ্যানোডে সবসময় কি হ্যালোজেনটা উৎপন্ন হবে, অ্যানোডে সবসময় কি হ্যালোজেনটা উৎপন্ন হবে আর ক্যাথোডে সবসময় তো হাইড্রোজেনই উৎপন্ন হচ্ছে। ক্যাথোডেরটা তোমরা খুব সহজে পারবা কারণ তোমরা সক্রিয়তা সিরিজ পারো। তোমাদের অসুবিধা একটু হতে পারে হচ্ছে অ্যানোডের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা মনে রাখবা হ্যালাইডের ক্ষেত্রে ক্যাথোডে সবসময় অ্যানোডে সবসময় কি হ্যালোজেনটা তৈরি হয়, অ্যানোডে সবসময় কি হ্যালোজেনটা তৈরি হয়। ক্লিয়ার? এই যে দেখো যেমন কি পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ অ্যানোডে কি উৎপন্ন হয়েছে? কঠিন আয়োডিন উৎপন্ন হয়েছে। তাহলে বলো যে তোমার ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ব্রোমাইড এই ক্ষেত্রে অ্যানোডে কোনটা উৎপন্ন হবে? সবাই একটু কমেন্ট করে দিও এই ক্ষেত্রে অ্যানোডে কোনটা উৎপন্ন হবে। চলে আসো, ব্লার হয়ে আছে নাকি? ব্লার কি এখন ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে দিও তো। বললাম দেখলাম যে ব্লার হয়ে আছে, ব্লার কি ঠিক আছে? ভেরি গুড, হ্যালোজেন, কাকন কুণ্ড, ইশিকা পাল, হ্যালোজেন তৈরি হবে। ভেরি গুড, হ্যালোজেন। ঠিক আছে, চলে আসো তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত রাশিমালা। এগুলো আমরা পারি, তড়িৎ প্রবাহ থাকবে, তড়িৎ চার্জ থাকবে, ঠিক আছে, তড়িৎ বিভব থাকবে। শুধু কি দেখবা তুমি এককটা ধরে রাখবা। তড়িৎ প্রবাহের একক কি হয়? অ্যাম্পিয়ার। তড়িৎ চার্জের একক কি? কুলম্ব। তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। ভোল্ট কি? জুল পার কুলম্ব। ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্ট করে দিও যে তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎ চার্জের একক কি? কুলম্ব। আর তড়িৎ বিভবের একক কি? জুল পার কুলম্ব। সবাই একটা সেট অনুযায়ী কমেন্ট করবে, এটা হচ্ছে একটা সেট। ঠিক আছে, কি কি থাকবে সেখানে? অ্যাম্পিয়ার যেটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ চার্জের একক কি? কুলম্ব। আর তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। ঠিক আছে, এবার চলে আসো এই যে, আর অ্যাম্পিয়ার কে আবার ভাঙলে পাওয়া যাচ্ছে কুলম্ব পার সেকেন্ড। এখান থেকে শুধু মনে রাখবা যে 1 ফ্যারাড। হ্যাঁ, ফ্যারাড কে কি বলে? যে তোমার 1 মোল পরিমাণ ইলেকট্রনের চার্জ কি হচ্ছে কত ধরা হয়? 96500 কুলম্ব। এটাকেই বলা হচ্ছে 1 ফ্যারাড। 1 ফ্যারাড সমান হচ্ছে 96500 কুলম্ব চার্জ। 1 ফ্যারাড সমান কত? 96500 কুলম্ব চার্জ। সবাই একটু এটা কমেন্ট করে দিও যে 1 ফ্যারাড সমান কত? 96500 কুলম্ব চার্জ। 1 ফ্যারাড সমান কত? 96500 কুলম্ব চার্জ। সবাই এটা একটু কমেন্ট করে দিও। এখন চলে আসো ফ্যারাডের সূত্রে। আমি দেখছি ভাই একটা জিনিস বাদ দিয়েছি, আমি পড়াই দেব, সমস্যা নাই। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র কত সালে দিয়েছে? 1833 সালে বিজ্ঞানে ফ্যারাড। এখন আমরা একটু আগে অনেক পড়াশোনা করে আসলাম ভাই। আমরা কি পড়াশোনা করে আসছি? যে তোমার ক্যাথোডে তড়িৎদ্বারে ধাতু জমা হইতেছে, ঠিক আছে, অ্যানোডে জমা হইতেছে। তাহলে
মূলত ফ্যারাড এইগুলা নিয়ে একটা সূত্র দিবেন যে তড়িৎদ্বারে যতটুকু ধাতু জমা হচ্ছে তড়িৎদ্বারে সঞ্চিত ধাতুর পরিমাণ হচ্ছে সরবরাহকৃত বিদ্যুতের সমানুপাতিক ঠিক আছে, সরবরাহকৃত বিদ্যুতের সমানুপাতিক। দ্যাট মিন্স আমরা যদি কিউ পরিমাণ বিদ্যুৎ দেই আর যদি ডাব্লিউ পরিমাণ ধাতু জমা হয়, দ্যাট মিন্স এই দুটো কি সমানুপাতিক। তাহলে সমানুপাতিকটা উঠে দিলে একটা কি জেড আসবে, এটাকে কি বলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর কিউ আইটি লেখা যায়, কিউ কি আইটি লেখা যায়, ঠিক আছে। এখন চলে আসো, আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, একটু জেডটা বলে আসি। ইলেকট্রনের চার্জ এগুলো আমরা পারি ভাইয়া, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটা একটু বলে আসি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এককটা হচ্ছে ভাই গ্রাম পার কুলম্ব। কি ভাই? গ্রাম পার কুলম্ব। হ্যাঁ, এখন আমাদের এই পাঁচটা জিনিস একটু মুখস্থ রাখা লাগবে। দেখো ভাইয়া, এখানে কপার আর জিঙ্ক দেখো একই, 10 টু দি পাওয়ার -4 10 টু দি পাওয়ার -4, ঠিক আছে, 3.29 3.39। তাহলে কপার আর জিঙ্ক মুখস্থ রাখতে তো আমাদের কোনো সমস্যা নেই। কপার হচ্ছে 3.29 আর জিঙ্ক হচ্ছে কি 3.93, আর 10 টু দি পাওয়ার -4 তো একই। তাহলে দুইটা আমরা কি পাইলাম? 10 টু দি পাওয়ার -4। তাহলে কপার কি পাচ্ছি দেখো 3.29 কপার আবার কি 29 নাম্বার না, 3.29, আর জিঙ্ক কি 3.93, দুইটাই কি 10 টু দি পাওয়ার -4, দুইটাই কি 10 টু দি পাওয়ার -4। তাহলে এবার দেখো দুইটা পাবো 10 টু দি পাওয়ার -5, হাইড্রোজেন আর হচ্ছে কি অ্যালুমিনিয়াম, এই দুইটা কি 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -5। হাইড্রোজেন কত? হাইড্রোজেন কি এক নাম্বার না, তাহলে কি 1.04 10 টু দি পাওয়ার -5, আর অ্যালুমিনিয়াম কত হবে? 9.3 ইনটু 10 টু দি পাওয়ার -5। তাহলে দুইটা পাইলাম 10 টু দি পাওয়ার -4, আর দুইটা কি পাইলাম 10 টু দি পাওয়ার -5। আরেকটা কি পাবো সিলভারে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে কি ভাই 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে। এখন চলে আসো, তাহলে সবাই একটু কমেন্ট করে দিও যে দুইটা কপার আর জিঙ্ক কি পাইছি 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -4। তাহলে কপার কত হবে 3. কপার 29 নাম্বার 3.29, জিঙ্ক কি হবে 3.39, ঠিক আছে। হাইড্রোজেন আর হচ্ছে অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন কি এক নাম্বার, আর H2 দেখো এটার ভর কত 4, তাহলে কি 1.04 10 টু দি পাওয়ার -5, এক নাম্বার হাইড্রোজেন, আর কি H2 এর ভর কত 4, তাহলে 1.04 10 টু দি ইনটু 10 টু দি পাওয়ার -5, আর 10 টু দি পাওয়ার -5 আরেকটা কোনটা আছে অ্যালুমিনিয়াম, সেটা কত হবে 9.3 ইনটু 10 টু দি পাওয়ার -5, আর হচ্ছে আর একটা আছে 10 টু দি পাওয়ার -3 সিলভার, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -3, সেটা কত 1.18 ইনটু 10 টু দি পাওয়ার -3। ডান। এখন চলে আসো রাসায়নিক তুল্যভর। হ্যাঁ, তুল্যভর জিনিসটা খুবই সহজ, আমরা মনে রাখবো যে আমরা যদি ধাতুর ক্ষেত্রে তুল্যভর নির্ণয় করতে যাই, কিসের ক্ষেত্রে ভাই? ধাতুর ক্ষেত্রে। যেমন দেখো এই যে কপার ধাতু, কি হতো কপার ধাতু, তাহলে আমরা কি করব ভাই কপারের যে যোজনী, মানে ধাতুর ক্ষেত্রে তুল্যভর নির্ণয়ের জন্য ধাতুর যোজনী দ্বারা ভাগ করতে হবে। কি দ্বারা? ধাতুর যোজনী দ্বারা ভাগ করতে হবে। যেমন যে কপারের রাসায়নিক তুল্যভর, কপারের ভর কত 63.5 না, কপারের যোজনী কত 2, তাহলে কি 63.5 কে 2 দ্বারা ভাগ করছে, তাহলে কত হচ্ছে 31.75, কত হচ্ছে 31.75, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে কি ধাতুর ক্ষেত্রে। তাহলে সবাই একটু কমেন্ট করো তো যে তোমার কপার আর জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত ছিল, সবাই একটু কমেন্ট করে দাও। কপার আর জিঙ্কের, সবাই কমেন্ট করবে একসাথে, কপার আর জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত ছিল। তাহলে আমরা কপারের ক্ষেত্রে পাইলাম ভাই। এবার হচ্ছে আমাদের লাগবে দেখো অ্যাসিডের ক্ষেত্রে তুমি যদি তুল্যভর বের করতে যাও, মনে রাখবা অ্যাসিডের হাইড্রোজেন যে কয়টা আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে H2SO4 এর ভর কত 98, তাহলে তুমি কি দুইটা হাইড্রোজেন আছে 2 দিয়ে ভাগ করে দিবা। এরপর হচ্ছে লবণে মনে রাখবা লবণের ক্ষেত্রে ক্যাটায়নের মোট চার্জ দ্বারা ভাগ করতে হবে। এটা কি সোডিয়াম কার্বনেট একটা লবণ, তাহলে এখানে কি +2 হচ্ছে তোমার কি টোটাল চার্জ সোডিয়ামের, সেই ক্ষেত্রে কি তোমার 2 দ্বারা 106/2 কত পাচ্ছি 53। আর এই দুইটা একটু মুখস্থ রাখবা, KMnO4 কে হচ্ছে 5 দ্বারা ভাগ করতে হয়, KMnO4 এর ভর হচ্ছে 158, মুখস্থ ডাইরেক্ট। আর K2Cr2O7 এটা হচ্ছে কি 294, এর ভর 6 দ্বারা ভাগ করলে হয় কত 49, ঠিক আছে। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও ভাই সোডিয়ামের তুল্যভর কত, সবাই একটু কমেন্ট করে দিও সোডিয়ামের তুল্যভর কত। ফ্যারাডের সূত্র সবাই কমেন্ট করে দিও, ফ্যারাডের সূত্র W প্রপোর্শনাল Q, W ZQ ZIT, সবাই একটু কমেন্ট করে দিও। সবাই কমেন্ট করতেছে কপারের তুল্যভর, ভেরি গুড। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন চলে আসো এই জায়গাটায় ভাই, আমি তোমাকে একটা কোশ্চেন করি, আমরা কি শিখে আসছি
তড়িৎদ্বারে ধাতু জমা করার জন্য কি আমাদের বিদ্যুৎ সরবরাহ করা লাগে। দেখো তাহলে আমি তোমাকে একটা কোশ্চেন করি, ধরো পটাশিয়াম, কপার আর অ্যালুমিনিয়াম এই তিনটার মধ্য দিয়ে আমি 1 ফ্যারাড তিনটার মধ্য দিয়ে আমি 1 ফ্যারাড বিদ্যুৎ পাঠাইলাম। কত? 1 ফ্যারাড বিদ্যুৎ পাঠাইলাম। পটাশিয়াম, কপার আর অ্যালুমিনিয়াম এই তিনটার মধ্য দিয়ে আমি কি 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলাম। তাহলে কোন ধাতুটা তড়িৎদ্বারে সবথেকে বেশি পরিমাণ জমা হবে? সবাই একটু কমেন্ট করো। পটাশিয়াম, কপার আর অ্যালুমিনিয়াম তিনটার মধ্যে দিয়ে কি 1 ফ্যারাড বিদ্যুৎ পাঠাইলাম। কোন ধাতুটা তড়িৎদ্বারে সবচেয়ে বেশি জমা হবে? ঠিক আছে, তাহলে তোমরা উত্তর দিতে আমি একটু বলে দিই। দেখো ধাতুর ক্ষেত্রে মনে রাখবা, ধাতুর ক্ষেত্রে কতটুকু ধাতু তড়িৎদ্বারে জমা হবে সেটা নির্ভর করে হচ্ছে তোমার চার্জটা নির্ভর করে হচ্ছে যোজনীর উপর। যোজনী পরিমাণ ফ্যারাড। কি বললাম? ধাতুর ক্ষেত্রে দেখো আমি যদি একটু উপরে লিখি, কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার পটাশিয়াম, কপার আর হচ্ছে কিসের ক্ষেত্রে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। দেখো ধাতুর ক্ষেত্রে ধাতু কতটুকু জমা হবে? ধাতুর ক্ষেত্রে যোজনী পরিমাণ ফ্যারাড। তাহলে তুমি আমাকে বলো 1 মোল অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3 না? অ্যালুমিনিয়াম 3+, তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম কত হবে? 3 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। কত? 1 মোল অ্যালুমিনিয়ামের জন্য কত লাগবে? 3 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। 1 মোল কপারের কত? কপার 2+, তাহলে কি 2 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। এরপর হচ্ছে কি 1 মোল পটাশিয়াম কি 1, তাহলে কি 1 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। ঠিক আছে, এখন এটা আবার 1 মোল না বলে অ্যালুমিনিয়ামের ভর কত? 27 গ্রাম, তাহলে কি 1 মোল অ্যালুমিনিয়াম বা 27 গ্রাম অ্যালুমিনিয়াম আমরা পাচ্ছি কি 3 ফ্যারাড চার্জের মাধ্যমে। ঠিক আছে, কত ফ্যারাড? 3 ফ্যারাড। আবার কি কপার কত? 63.5 পাচ্ছি আমরা কখন? 2 ফ্যারাডের মাধ্যমে। তাহলে 1 মোল পটাশিয়াম সেক্ষেত্রে আমরা কি 39 পয়েন্ট সামথিং, ঠিক আছে, পাচ্ছি কিসের মাধ্যমে? 1 ফ্যারাডের চার্জের মাধ্যমে। তাহলে আমি তোমাকে কোশ্চেন করছিলাম যে পটাশিয়াম, কপার আর অ্যালুমিনিয়াম এই তিনটার মধ্যে দিয়ে আমি যদি 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করি তাহলে কোনটা তড়িৎদ্বারে সবথেকে বেশি জমা হবে? ঠিক আছে, অনেকে দেখতেছি কমেন্ট করতেছে যে 1 ফ্যারাড সমান কি তোমার 9 গ্রাম অ্যালুমিনিয়াম। ভেরি গুড। দেখো ভাইয়া, অ্যালুমিনিয়ামের 3 ফ্যারাড দিয়ে আমরা পাইছিলাম কি 27 গ্রাম। 3 ফ্যারাড দিয়ে আমরা কত পাইছিলাম? 27 গ্রাম। তাহলে 1 ফ্যারাড দিয়ে আমরা অ্যালুমিনিয়ামের পাবো হচ্ছে 9 গ্রাম। কপারের পাবো হচ্ছে, কপারের কি যোজনী ছিল কত? 2 ফ্যারাড লাগছিল না কপারের জন্য? টোটাল কপারের 63.5 পাওয়ার জন্য কি 2 ফ্যারাড লাগবে। তাহলে কপারকে যদি আমি 1 ফ্যারাড দিই তাহলে আমি কত পাবো? 63.5 ভাগ 2 পাবো কত? 31.5 গ্রাম। কত পাবো? 31.5 গ্রাম। আর আমরা জানি পুরো পটাশিয়ামের 1 মোল পাইতে লাগে হচ্ছে 1 ফ্যারাড। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো পুরো 1 মোল পটাশিয়াম দ্যাট মিন্স কত পাবো? 39.5 বা সামথিং। ঠিক আছে, তাহলে তড়িৎদ্বারে সবথেকে বেশি জমা হয় কোনটা? পটাশিয়াম। বুঝতে পারছো? পটাশিয়াম, কপার আর অ্যালুমিনিয়াম এই তিনটার মধ্যে দিয়ে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে সবথেকে বেশি জমা হবে কোনটা? তড়িৎদ্বারে পটাশিয়াম। এইভাবে তোমার মনে করো যে অন্যান্যগুলো দিতে পারে। আমরা বেসিক পারি যে ধাতুর ক্ষেত্রে হচ্ছে কি তোমার যোজনী পরিমাণ ফ্যারাড। এইটুকু জানলে আমাদের হয়ে যাইতেছে। আর গ্যাসের ক্ষেত্রে মনে রাখো ভাইয়া, এইটুকু তো আমি মুছে দিলাম। গ্যাসের ক্ষেত্রে কি হবে ভাইয়া? গ্যাসের ক্ষেত্রে হবে হচ্ছে, দেখো একটু নেটের প্রবলেম, তাহলে সবাই কি কমেন্ট করতেছে একটু দেখি। কপার হচ্ছে 31.75, ভেরি গুড। পটাশিয়াম, ভেরি গুড, সবাই কমেন্ট করো। এখন চলে আসো গ্যাসের ক্ষেত্রে। সবাই কি কথা লিখে নাও। গ্যাসের ক্ষেত্রে হবে হচ্ছে যোজনী ইনটু 2 ফ্যারাড। তাহলে আমি যদি তোমাকে বলি যে 1 মোল অক্সিজেন যদি তুমি তড়িৎদ্বারে জমা করতে চাও তোমার তাহলে কত ফ্যারাড চার্জ লাগবে? অক্সিজেনের যোজনী কত ভাই? 2 না? তাহলে কি 2 দুগুণে 4 ফ্যারাড। কত ফ্যারাড?
2 দুগুণে 4 ফ্যারাড। তাহলে সবাই নাইট্রোজেনেরটা কমন করে দাও তো ভাই, নাইট্রোজেনের কত লাগবে, নাইট্রোজেনের কত ফ্যারাড লাগবে 1 মোল নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের জন্য কত 3 না, তাহলে কি 3 দুগুণে 6 ফ্যারাড। এই আমাদের গেল বেসিক। এবার আমরা চলে আসছি, আচ্ছা একটু এখানে ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা আর সীমাবদ্ধতা একটু দেখে নিও ভাইয়া, যে প্রযোজ্যতা হচ্ছে কি ইলেকট্রোলাইটের দ্রবণে ও গলিত উভয় অবস্থায় এই সূত্রটা প্রযোজ্য হয়। সীমাবদ্ধতা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইলেকট্রনের পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে। আর যে সমস্ত ক্ষেত্রে তোমার হচ্ছে 100 ভাগই ইলেকট্রোলাইটিক পদ্ধতিতে তড়িৎ পরিবাহিত হয়, শুধুমাত্র সেসব ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রয়োগ করা যায়, ঠিক আছে। এগুলো একটা রিডিং করা করে নিও। আমি তোমাদের বেসিকটা সব দেখাই দিচ্ছি। এই অধ্যায়ের মূলত ওই বেসিকটুকু বুঝলে তোমার সক্রিয়তা সিরিজটা বুঝলে আর কিছু লাগে না মোটামুটি, ঠিক আছে। আর বাংলা পড়া এগুলো তো তোমরা পারো মোটামুটি। এখন দেখো তড়িৎ বিশ্লেষণে প্রক্রিয়ার প্রয়োগ, ধাতু নিষ্কাশনটা গলিত সোডিয়াম ক্লোরাইডের লবণ থেকে আমরা ওই যেটাকে কি ভাই গলিত সোডিয়াম ক্লোরাইড কি পাইছিলাম মনে আছে, ক্যাটায়ন কোথায় গেছিল, ক্যাথোডে কি পাইছিলাম সোডিয়াম ধাতু, এই যে সেই সোডিয়াম ধাতু পদ্ধতিটার নাম কি ডাউন পদ্ধতি। তাহলে সবাই একটু কমেন্ট করো, ডাউন পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়, ডাউন পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়, সবাই একটু কমেন্ট করে দিও ডাউন পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়, ঠিক আছে। আর ব্রাইন বা সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ থেকে কি কি পাইছিলাম ভাইয়া, অ্যানোডে পাইছিলাম কি তোমার অ্যানোডে পাইছিলাম ক্লোরিন গ্যাস, ক্যাথোডে পাইছিলাম কি হাইড্রোজেন গ্যাস। আর তোমার কি দ্রবণের যে সোডিয়াম প্লাস আর অক্সিজেন হাইড্রোক্সাইড ছিল সেটা মিলে কি তৈরি করে কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার ব্রাইন বা সোডিয়াম। এগুলো হচ্ছে তোমার কি সব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োগ। দেখো বক্সাইটের সংকেতটা দেখো, বক্সাইট থেকে আমরা কি পাই, অ্যালুমিনিয়াম পাই, অ্যালুমিনিয়াম ধাতু পাই, সব এইরকমই আসবে যে তোমার কি আসছে ডাউন পদ্ধতিতে কি সোডিয়াম ধাতু, আর বক্সাইট থেকে কি অ্যালুমিনিয়াম ধাতু, তাহলে সবাই কমেন্ট করে দিও যে ডাউন পদ্ধতিতে কোন ধাতু, সোডিয়াম ধাতু। আর হচ্ছে কি তোমার বক্সাইট থেকে কোনটা পাই, বক্সাইট থেকে পাই হচ্ছে কি অ্যালুমিনিয়াম ধাতু। এখন দেখো ইলেকট্রোপ্লেটিং একটা তোমার হচ্ছে কি তোমার জিনিস সুন্দর রাখার জন্য দেখো তোমার কি মরিচা বা লোহার যে জিনিসগুলো, হ্যাঁ, যাতে মরিচা না ধরে যায়, উজ্জ্বল থাকে, সৌন্দর্য বেশি হয়, স্থায়িত্ব বাড়ে, এই জন্য আমরা কি করি ইলেকট্রোপ্লেটিং করি। ইলেকট্রোপ্লেটিং দ্যাট মিন্স কি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর পাতলা আবরণ দেওয়া, কিসের মাধ্যমে করা হয়, নিকেল আর ক্রোমিয়ামের মাধ্যমে। কিসের মাধ্যমে, নিকেল আর ক্রোমিয়ামের মাধ্যমে। সবাই কমেন্ট করে দাও যে ইলেকট্রোপ্লেটিং কিসের মাধ্যমে করা হয়, নিকেল আর ক্রোমিয়ামের মাধ্যমে। রাজঅম্ল সংকেতটা লাগবে, দেখো ভাই 1 মোল গাঢ়, সবাই কিন্তু দেখতে হবে গাঢ় 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 মোল গাঢ় HCl অ্যাসিডের মিশ্রণে কি তৈরি হয় তোমার, এই যে তোমার রাজঅম্ল, ঠিক আছে। গেল রাজঅম্ল সংকেত, ঠিক আছে। 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর কি 3 মোল গাঢ় HCl, সব কিন্তু গাঢ় ভাইয়া, সবাই কমেন্ট করো যে ইলেকট্রোপ্লেটিং এ, কোনটা নিকেল আর হচ্ছে ক্রোমিয়াম, ছিল না, নিকেল আর হচ্ছে ক্রোমিয়াম। ইলেকট্রোপ্লেটিং এ কি নিকেল আর ক্রোমিয়াম ব্যবহার করা হচ্ছে। এবার চলে আসো সক্রিয়তা সিরিজ আমি পড়াই দিছি, ক্যাটায়নের ক্ষেত্রে, অ্যানায়নের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক সিরিজ। এখানে আমি যা বলছিলাম সব তাইতেই লেখা আছে, ঠিক আছে, যে কোথায় উপরে থাকলে কি হয়, নিচে থাকলে কি হয়, সেগুলাই লেখা আছে। এখন দেখো জারণ বিভব আর বিজারণ বিভব। আমরা তো জারণ বিজারণ প্রক্রিয়া শিখে আসছি। এই যে দেখো কি অ্যানোডে বিক্রিয়া কি হয়, অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে না। তাহলে আমি কি শিখাইছি, জারণে কি অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাবে, এখানে জিঙ্ক ছিল 0, এখানে কি +2 হইছে, অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাইছে, তাহলে কি হলো জারণ অর্ধ বিক্রিয়া। আবার কি যে কপার এখানে 2 আর এখানে কি হইছে 0, তাহলে কি অক্সিডেশন নাম্বার হ্রাস পাইছে, কি হলো বিজারণ। আর জারণ বিক্রিয়া কোথায় সংঘটিত হয়, অ্যানোডে, বিজারণ বিক্রিয়া কোথায় সংঘটিত হয়, ক্যাথোডে, ঠিক আছে। আর এই যে জারণ বিভব জিঙ্কের জন্য কত +0.76, সবসময় খেয়াল করবা জারণ বিভবের জন্য। জারণ এই যে যদি এই অবস্থায় থাকে, মানে তোমার +2টা যদি এই পাশে থাকে, হ্যাঁ, তোমার আয়নিক অবস্থাটা যদি আমার ডিসপ্লের ডান পাশে থাকে, ঠিক আছে, আয়নিক অবস্থা, হ্যাঁ, তাহলে কি হচ্ছে এটা তোমার জারণ বিভব। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, জিঙ্ক ছিল 0 হইছে কি 2+, মানে কি অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাইছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জারণ হইছে, এটা হচ্ছে কি +0.76, এটা হচ্ছে কি জারণ বিভব। আমি কেন এতবার বললাম দেখো, এবার এটা যদি উল্টাই দিই, জিঙ্ক 2+ তারপরে জিঙ্ক, এবার যদি লিখি -0.76 ভোল্ট, তাহলে এটা হচ্ছে জারণ বিভব, এটা হচ্ছে কি বিজারণ বিভব। তাহলে জারণ বিভব আর বিজারণ বিভব একই জিনিস, তুমি শুধু
মানে উল্টায় দিলে কি সেটা হয়ে যায়, উল্টায় দিলে কি সেটা হয়ে যায়। সেম ওয়েতে দেখো এটা হচ্ছে এই কপারের বিজারণ বিভব, এটা হচ্ছে এই কপারের বিজারণ বিভব, ঠিক আছে। এখন চলে আসো কোষ বিভব। কোষ বিভবে তিনটা কথা আছে। এই যে তুমি আজীবন মনে রাখো ভাইয়া, আমরা এই যে এতক্ষণ যা বললাম, অ্যানোডে কি আজীবন কি হবে, জারণ হবে। অ্যানোডে আজীবন জারণ হবে, ক্যাথোডে আজীবন কি বিজারণ হবে। অ্যানোডে আজীবন কি জারণ হবে, ক্যাথোডে আজীবন বিজারণ হবে। এখন দেখো এই যে তোমার ইনার্ট সেলের ইনার্ট সেলের যে ম্যাথগুলা, সেটা আমরা এত অসুবিধার মধ্যে যাব না। আমরা কি করব, একটা ছোট সূত্র দিয়ে করব। এই যে ইএমএফ ইজ ইকুয়াল টু, মনে রাখবা, বা ইনার্ট সেল ইজ ইকুয়াল টু বড় মান মাইনাস ছোট মান, বড় মান মাইনাস ছোট মান। দ্যাট মিন্স কি, ওই যে একটু আগে জিঙ্কের জন্য কি ছিল, তোমার জারণ আছে না বিজারণ আছে কিছু দেখার দরকার নেই, জারণ বিভব নাকি বিজারণ বিভব, তুমি শুধু বড় মান থেকে ছোট মান বিয়োগ করে দিবা, বড় মান থেকে ছোট মান বিয়োগ করে দিবা। যেমন দেখো জিঙ্কের জন্য কি ছিল, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস কি পাইছিলাম 0.76 প্লাস 0.76, আর কি তোমার কপার 2 প্লাস থেকে কি কপার কত ছিল 0.34 প্লাস 0.34, এটা হচ্ছে জিঙ্কের জন্য জারণ বিভব, এটা হচ্ছে কপারের জন্য বিজারণ বিভব। তুমি কি করবা, বড় মান থেকে, বড় মান হচ্ছে 0.76 মাইনাস 0.34 করে দিবা, যেটা অ্যানসার আসবে সেটাই উত্তর, ঠিক আছে। আর সবসময় একটু একটা জিনিস এখানে খেয়াল রাখো যে আমাদের কি সমস্যা হয় জানো, এই যে বড় মান থেকে ছোট মান বিয়োগ করার ক্ষেত্রে ধরো এখানে যদি এরকম থাকতো মাইনাস 0.76, অর্থাৎ দুইটারই যদি উল্টা দেয়া থাকতো, হ্যাঁ দেখো মাইনাস 0.76 আবার কি মাইনাস 0.34, এইবারের মধ্যে কোনটা বড় বলো তো, এবারের মধ্যে কোনটা বড়, এবার কিন্তু মাইনাস 0.34 টা এর মধ্যে বড়, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। 0.76 দিয়ে হঠাৎ করে মনে হতে পারে যে এটা তো বড়, তাহলে বড়টা মাইনাস ছোটটা, কিন্তু না, মাইনাস আছে ভাই, সামনে একটা মাইনাস আছে, বুঝতে পারছো। মাইনাসের পরে কি যতই সংখ্যা বৃদ্ধি হতে থাকে মানটা ছোট হতে থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি মাইনাস 0.34 টা বড় আর মাইনাস 0.76 টা কিন্তু ছোট। এই জিনিসটা একটু খেয়াল করলে তোমার এই ইএমএফ এর ম্যাথ কোনো বিষয় না, খুব সিম্পল একটা সূত্র, বড় মান মাইনাস ছোট মান, কিন্তু কোনটা বড় আর কোনটা ছোট এটা একটু তোমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে। চলে আসো যদি আমাদের এই যে একটু আগে আমরা একটা কোষ বিভাবের ম্যাথ করলাম না, ঠিক আছে, যে সবাই কি কমেন্ট করতেছে একটু দেখি। ওকে, টাইম পাইনি, কি সব অ্যানোডে জারণ ক্যাথোড বিজারণ, ওকে মাইনাস 34, হ্যাঁ কি অবস্থা, কি এটা সমস্যা, ওকে সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, এখন ঠিক হয়ে যাবে। এখন দেখো ভাইয়া, আমি আসবো এই জায়গাটায়, তার আগে একটু বলে আসি বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা। আমরা যে ইএমএফ এর ম্যাথটা মাত্র করলাম, ওইখানে আমরা ইএমএফ ইজ ইকুয়াল টু ধরো প্লাস সামথিং অ্যানসার পাইতাম, ঠিক আছে, প্লাস সামথিং অ্যানসার পাইতাম। তো সেই ক্ষেত্রে ইএমএফ এর বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলোর একটা তোমার কি ভ্যালু আছে, যে যখন 0 হয়, যখন 0 থেকে বড় হয়, যখন 0 থেকে ছোট, দ্যাট মিন্স ঋণাত্মক নেগেটিভ হয়, এগুলো একটা ভ্যালু আছে। জিনিসটা কি দেখো, যদি ইনার্ট সেলের মান 0 থেকে বড় হয়, যদি ইনার্ট সেলের মান কি 0 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে কোষ বিক্রিয়া হয় স্বতঃস্ফূর্ত, সেই ক্ষেত্রে কোষ বিক্রিয়া কি হয় স্বতঃস্ফূর্ত হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কোষ বিক্রিয়া হয় স্বতঃস্ফূর্ত। আর যদি ইনার্ট সেলের মান 0 হয়, ইনার্ট সেলের মান যদি 0 হয়, তখন কোষটি মৃত বা নিষ্ক্রিয়, অর্থাৎ কি কোষটা তখন সাম্যাবস্থায় আছে, তখন কোষটা কি সাম্যাবস্থায় আছে। আর যদি ইনার্ট সেলের মান নেগেটিভ হয়, দ্যাট মিন্স কি 0 থেকে ছোট হয়, দ্যাট মিন্স কি কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়, কোষ বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত নয়। তাহলে আমরা কি পারলাম ভাইয়া, যে সবাই একটু কমেন্ট করে দিও যে তোমার কোষটা সাম্যাবস্থায় আছে কখন বা মৃত কখন, কোষটা কি সাম্যাবস্থায় আছে কখন বা মৃত কখন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হচ্ছে কি তোমার স্বতঃস্ফূর্ত হবে কখন, যখন 0 থেকে বড় হবে, আর হচ্ছে কি তোমার ঋণাত্মক যদি হয়, অর্থাৎ এই সেলের মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়, ঠিক আছে। এখন চলে আসো ইন্টারেস্টিং পড়াশোনা, এই যে একটু কোষ বিভবের মান দেখি আমরা কয়েকটা কোষ বিভবের মান, ঠিক আছে, কয়েকটা গ্যালভানিক বা ভোল্টাইক কোষের মান বিভব। দেখো ব্যাটারি বা কোষ, দেখো কি আছে শুষ্ক কোষ বা ড্রাই সেল ব্যাটারি, ওই যে পেন্সিল ব্যাটারি আছে না, পেন্সিল ব্যাটারি 15 টাকা করে কেন পেন্সিল ব্যাটারিটা,
তাহলে কি 15 1.50 এটার কি কোষ বিভব 1.50 এটার কি কোষ বিভব lead acid কার ব্যাটারি একটু পরে আমরা lead ব্যাটারিটা পড়ব lead storage ব্যাটারি এটা আমরা দেখব যে প্রতিটা এখানে তোমার প্রতিটা কোষের তোমার কি তোমার কত হয় কোষ বিভব 2 ভোল্ট কত হয় 2 ভোল্ট ঠিক আছে আর হচ্ছে দেখো ক্যালকুলেটরের ব্যাটারি কত হয় 1.30 ভোল্ট ক্যালকুলেটরের ব্যাটারি কত হয় 1.30 ভোল্ট ঠিক আছে তাহলে সবাই একটু কমেন্ট করে দিও শুষ্ক কোষ বা ড্রাই সেলের কোষ বিভবটা কত 1.50 এখন দেখো ক্যালকুলেটরের সিলভারের এস তে কি 6 সিলভারের এস তে 6 তাহলে কি ক্যালকুলেটরের সিলভার বাটন 1.60 ক্যালকুলেটরের সিলভার বাটন কত 1.60 লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি 3.70 এটা আমরা সামনে গিয়ে একটু পরে এমনি পড়ব যে লিথিয়াম আয়ন ব্যাটারি টোটাল কোষ বিভবটাই হচ্ছে 3.70 আর হাইড্রোজেন ফুয়েল সেল এটা হচ্ছে পরিবেশ বান্ধব সেল এটা কি না পরিবেশ বান্ধব সেল ঠিক আছে পরিবেশ বান্ধব সেল তাহলে তুমি মনে রাখবা এটা লিখে নাও যে তাহলে সবাই একটু কমেন্ট করে দিও যে পরিবেশ বান্ধব সেল কোনটা হাইড্রোজেন ফুয়েল সেল আর এটা হচ্ছে কোষ বিভবের মানটা এটা হচ্ছে স্টুডেন্ট বান্ধব এটা কি স্টুডেন্ট বান্ধব দেখো ভাই 1 2 3 এটা কি 1 2 3 1.23 ঠিক আছে তাহলে সবাই একটু কমেন্ট করে দিও যে পরিবেশ বান্ধব সেল ফুয়েল সেল কোনটা হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি সেটা হচ্ছে কি তোমার 1.23 এটা হচ্ছে কোষ বিভব 1.23 তাহলে হাইড্রোজেন ফুয়েল সেলের কোষ বিভবটা কত সবাই একটু কমেন্ট করে দিও 1.23 বিক্রিয়া স্বতঃস্ফূর্ততা আমি আগেই বলে দিছি এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর ট্রিপল স্টার দিয়ে রাখো একটু সবাই একটু প্রতিটা জিনিস একটু কমেন্ট করো তো অ্যাকসেপ্ট করে সবাই একটু কমেন্ট করো যে ড্রাই সেল হচ্ছে কি 1.50 তারপর lead acid কার ব্যাটারিতে কি 2 ভোল্ট তারপর ক্যালকুলেটর ব্যাটারি কি 1.30 ক্যালকুলেটর একটা হচ্ছে মার্কারি সেটা হচ্ছে 1.30 আর সিলভারেরটা এস তে কি 6 1.60 লিথিয়াম আয়ন ব্যাটারি কত 3.70 ঠিক আছে আর হাইড্রোজেনের ফুয়েল সেল ব্যাটারি হচ্ছে কত ভাই পরিবেশ বান্ধব সেল এটা কি তোমার কোষ বিভবের মানটা কি স্টুডেন্ট বান্ধব ঠিক আছে তাহলে কত 1.23 এখন দেখো প্রমাণ কোষ বিভব বা প্রমাণ তড়িৎদ্বার বিভব আমরা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে প্রমাণ তড়িৎদ্বার বলি এটা আমরা এখনই পড়ব তার আগে আমাদের একটু জানতে হবে এটাকে ইনট সেল দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা ইনট সেল দ্বারা আর প্রমাণ কোষ বিভব বা প্রমাণ তড়িৎদ্বার এই দুইটা জিনিসই পাওয়ার জন্য আমাদের চারটা শর্ত আছে সেটা হচ্ছে দেখো তড়িৎদ্বার বা তড়িৎ বিশ্লেষণের তাপমাত্রা হতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন 25 ডিগ্রি সেলসিয়াস বা কত 298 কেলভিন গ্যাসীয় তড়িৎদ্বার হলে চাপ হবে 1 atm গ্যাসীয় তড়িৎদ্বার হলে চাপ হবে কি 1 atm আর বিশ্লেষের ঘনমাত্রা কত হবে 1 মোল আর ইলেকট্রোড গঠনে যদি ধাতু না হয় তাহলে অবশ্যই কি প্লাটিনাম ব্যবহার করতে হবে আর এই যে তোমার প্রমাণ কোষ বিভব এই যে বললাম চারটা বিষয়ের উপর ধাতুর প্রকৃতি দ্রবণে ধাতব আয়নের ঘনমাত্রা দ্রবণের তাপমাত্রা আর তড়িৎদ্বারের প্রকৃতি এই চারটা বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে এই চারটা বিষয় ট্রিপল স্টার দুইটাতেই ট্রিপল স্টার দিয়ে রাখো তাহলে কি আমরা ইনট সেল দ্বারা প্রকাশ করতেছি তাহলে সবাই একটু কমেন্ট করো তো যে তাপমাত্রা প্রমাণ কোষ বিভবের জন্য তাপমাত্রা কত হবে 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস চাপ কত হবে 1 atm ঘনমাত্রা কত হবে 1 মোলার আর যদি ধাতু না থাকে তাহলে কোনটা ইলেকট্রোড ব্যবহার করব আমরা প্লাটিনামে প্লাটিনামে ঠিক আছে এবার চলে আসো এই যে আমরা লিথিকে কানাসিয়াম পড়ছিলাম না এখানে দেখো ভাইয়া বিজারণ বিভব এগুলো বলো তো কোন বিভব দেওয়া আছে ভাইয়া সবগুলা বিজারণ বিভব দেওয়া আছে সবগুলা কোন বিভব দেওয়া আছে বিজারণ বিভব চিন্তার কারণ নাই এগুলাকে উল্টাইলে কি জারণ বিভব হয়ে যায় জারণ বিভব হয়ে যায় ঠিক আছে তাহলে এখান থেকে তোমরা পড়বা হচ্ছে লিথিয়ামটা একটু পড়বা সব পড়া লাগবে না ডোন্ট ওয়ারি লিথিয়ামটা কত 3.04 জিঙ্কটা পড়বা এগুলা একটু ওই যে তোমার কোষ বিভবের ম্যাথ আসতে পারে জিঙ্কটা পড়বা আর হচ্ছে কি তোমার কপারটা পড়বা ঠিক আছে আর হচ্ছে কি কপারটা পড়বা ঠিক আছে এই তিনটা তুমি পড়লেই মোটামুটি ইনশাআল্লাহ হয়ে যাবে তাহলে সবাই একটু লিথিয়ামটা কমেন্ট করো ভাইয়া -3.04 দেখি সবাই কি কমেন্ট করতেছো ড্রাই সেল 1.5 lead ভেরি গুড সবাই কমেন্ট করতেছে ওকে এখন চলে আসো আমাদের নেক্সট টপিকে যাব আজকে একটু নেটের প্রবলেম করতেছে না এইজন্য বারবার টপিক আটকে যাচ্ছে সবাই একটু কমেন্ট করতে থাকো যে লিথিয়ামের কত 3.04 এটা কিন্তু কি বিজারণ বিভব এটা কি বিজারণ বিভব ঠিক আছে আর আমরা যদি এটাকে উল্টায় দিই তাহলে এটা কি হয়ে যাবে জারণ বিভব হয়ে যাবে উল্টায় দিলে কি হয়ে যাবে এটা জারণ বিভব হয়ে যাবে যেমন এই যে দেখো তোমার জিঙ্ক 2+ থেকে জিঙ্ক কি অবস্থায় আছে এটা বিজারণ দেখাইছে না তাহলে এখানে কি বিজারণ বিভব আমরা জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দিব কি হয়ে যাবে প্লাস দিব
চলে আসো ভাইয়া, মরিচার সংকেতটা এখানে একটু দেখে রাখো ভাইয়া, মরিচার সংকেতটা, এই যে মরিচার সংকেতটা একটু দেখে রাখো, ঠিক আছে? মরিচার সংকেতটা সোডিয়াম ফেরিক অক্সাইড Fe2O3 ইনটু 3H2, Fe2O3 ইনটু 3H2। আমরা একটু ইলেকট্রোপ্লেটিং করছিলাম কি দিয়ে ভাই? নিকেল আর ক্রোমিয়াম দিয়ে। কি দিয়ে? নিকেল আর ক্রোমিয়াম দিয়ে। আর মরিচা পড়া রোধ করার জন্য অধিক সক্রিয় জিঙ্ক ধাতুর প্রলেপ, জিঙ্ক ধাতুর প্রলেপ দিলে সেক্ষেত্রে কি হবে? গ্যালভানাইজিং। আমরা গ্যালভানাইজিং করব কি দিয়ে? জিঙ্ক ধাতুর প্রলেপ দিয়ে। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও, ইলেকট্রোপ্লেটিং করছি কি দিয়ে? নিকেল আর ক্রোমিয়াম দিয়ে। ইলেকট্রোপ্লেটিং কি দিয়ে করছি? নিকেল আর ক্রোমিয়াম দিয়ে। গ্যালভানাইজিং কি দিয়ে করব? জিঙ্ক ধাতুর প্রলেপ দিয়ে। কি দিয়ে? জিঙ্ক ধাতুর প্রলেপ দিয়ে। ঠিক আছে? এবার গিবসের মুক্ত শক্তি, এইগুলা থেকে কোশ্চেন আসে না, লাগে না। ঠিক আছে? চলে আসো তড়িৎদ্বার ও অর্ধকোষ। তড়িৎদ্বার ও অর্ধকোষ ভাইয়া ওই যে সেই একই কথা, আবার যে অ্যানোডে কি হবে? আমি মোটামুটি তোমাদের এই সক্রিয়তা সিরিজ পড়াইতে যাই, পুরো অধ্যায় পড়াই ফেলছি। ঠিক আছে? দেখো অ্যানোডে কি হবে? অ্যানোডে হবে কি? অর্ধকোষে জারণ হয়, ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। ঠিক আছে? তাহলে অ্যানোড হচ্ছে এই যে জারণ দেখাইছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, মানে জিঙ্ক থেকে কি মানে জিঙ্ক আয়ন হইছে, সলিড থেকে অ্যাকুয়াস আয়ন হইছে, ক্যাথোডে কি হবে? ক্যাথোড অর্ধকোষে বিজারণ হইছে, CO2 প্লাস থেকে কপার হইছে। ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো গঠন অনুসারে এই জায়গাটা, এই বক্সটা একটু ট্রিপল স্টার দিয়ে নাও, ট্রিপল স্টার খুব ইম্পর্টেন্ট। গঠন অনুসারে অর্ধকোষ, অর্ধকোষ হচ্ছে 5 প্রকার। গঠন অনুসারে অর্ধকোষ কত প্রকার? 5 প্রকার। ঠিক আছে? তাহলে দেখো, তুমি দেখলেই চিনতে পারবে, তুমি দেখলেই চিনতে পারবে, তোমার কোনো চিন্তার কারণে। ধাতু ও ধাতুর আয়ন, এই যে জিঙ্ক ধাতু, এই যে ধাতু আয়নিত হয়েছে। ক্লিয়ার? জিঙ্ক ধাতু, ধাতু আয়নিত হয়েছে, কপার ধাতু, ধাতু আয়নিত হয়েছে। ঠিক আছে? এবার দেখো ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ, ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ। তোমার ভয় কি? ক্যালোমেল আর অ্যামালগাম ছিল না? ক্যালোমেল হচ্ছে কি তোমার Hg2I2, সরি Cl2, Hg2Cl2। ক্যালোমেল বললেই কি Hg2Cl2, আর অ্যামালগাম বললেই কি সোডিয়ামের সাথে তোমার কি সোডিয়াম অ্যামালগাম। মিল আছে না? সোডিয়াম অ্যামালগাম। তাহলে অ্যামালগাম দেখলেই কি সোডিয়াম থাকবে, সোডিয়াম আর হচ্ছে কি মার্কারি। আর ক্যালোমেল বললেই কি মার্কারির সাথে ক্লোরিন থাকবে, ক্যালোমেল বললেই কি মার্কারির সাথে ক্লোরিন থাকবে। ঠিক আছে? তাহলে আমরা ধাতু ও ধাতুর আয়ন পাইলাম, ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ পাইলাম, ধাতু অ্যামালগাম পাইলাম। এবার হচ্ছে কি জারণ বিজারণ। জারণ বিজারণ অর্ধকোষ দেখো ভাইয়া, স্ট্যানাম 2 প্লাস থেকে স্ট্যানাম 4 প্লাস, দ্যাট মিন্স কি অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাইছে, মানে কি জারণ হইছে। এবার চাইলেই কি 4 প্লাস থেকে 2 প্লাস আসতে পারে না, মানে একই জায়গায় কি জারণ বিজারণ দুইটাই হচ্ছে। আবার কি Fe2 প্লাস থেকে Fe3 প্লাস, জারণ বিজারণ দুইটাই হচ্ছে, জারণ বিজারণ কি দুইটাই হচ্ছে। তাহলে কি আমরা দেখলেই বুঝতে পারবো, আমরা কি দেখলেই বুঝতে পারবো। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও তো ভাইয়া, ক্যালোমেল আমি কি বলছি? Hg2Cl2। সবাই কমেন্ট করে দিও, ক্যালোমেল কি বলছি? Hg2Cl2। আর অ্যামালগাম কি বলছি? সোডিয়াম আর মার্কারি। অ্যামালগাম কি বলছি? সোডিয়াম আর মার্কারি একসাথে থাকবে। আর গ্যাসীয় অর্ধকোষ হচ্ছে কি ভাইয়া? গ্যাসীয় অর্ধকোষ হচ্ছে আমার প্লাটিনাম অবশ্যই থাকবে, প্লাটিনাম থাকতেই হবে, আর কি হাইড্রোজেন থাকবে, আর কি থাকবে? হাইড্রোজেন থাকবে। ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের কি যে প্রমাণ তরিকা, এখনই আমরা বলবো এটা মুখ্য নির্দেশক দিয়ে। চলে আসো লবণ সেতু, খুবই ইম্পর্টেন্ট লবণ সেতু। ওই যে কি হবে ভাইয়া, মনে করো যে মাঝে মাঝে দুইটা তড়িৎ বিশ্লেষক কোষকে এভাবে সংযোগ দিই আমরা, এই যে দেখো এই যে ভাবে সংযোগ প্রদান করি। ঠিক আছে? এই যে আমি একটু সবুজ কালি দিয়ে দেখো জিনিসটা, এই যে এরকম একটা সংযোগ দেই ইউ আকৃতি। ঠিক আছে? এটাকেই বলে হচ্ছে কি লবণ সেতু। এটা কি বলে? লবণ সেতু, ইউ আকৃতি। লাগবে কি বা লবণ সেতুতে কোন কোন লবণ থাকে। তাহলে কি কোশ্চেন হবে কি কোনটা থাকে না। তাহলে দেখো সবাই একটু লিখে নেওয়া এই কথাটা, কে ছিল, কে ছিল, কে নাই, কে ছিল, কে নাই। সোডিয়াম ছিল, অ্যামোনিয়াম নাই, অ্যামোনিয়াম নাই। তাহলে কি বললাম ভাইয়া? কে ছিল, কে নাই। সোডিয়াম ছিল, অ্যামোনিয়াম নাই। কে ছিল তে কি হয়? পটাশিয়াম ক্লোরাইড। কে নাই তে কি হয়? পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে? তারপরে কি তোমার সোডিয়াম ছিল, সোডিয়াম সালফেট। আর কি তোমার অ্যামোনিয়াম নাই, মানে কি অ্যামোনিয়াম নাইট্রেট। ক্লিয়ার ভাই? পারা যাবে? তাহলে সবাই একটু কমেন্ট করে দাও যে লবণ সেতু কি আকৃতির, ইউ শেপড। আর হচ্ছে এটা কি তোমার কে ছিল, কে নাই, সোডিয়াম ছিল, অ্যামোনিয়াম নাই। এই চারটা লবণ এখানে থাকে কোন ঘনমাত্রায়? 0.1 মোলার ঘনমাত্রায়। কোন ঘনমাত্রায়? 0.1 মোলার ঘনমাত্রায়। এই অধ্যায়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম ভাইয়া 1 মোলার ঘনমাত্রা পড়তেছি, 1 মোলার। বাট তোমার খেয়াল করতে হবে লবণ সেতুতে লবণগুলোর ঘনমাত্রা কত থাকবে? 0.1 মোলার। তাহলে সবাই একটু কমেন্ট করে দাও এই যে কে ছিল, কে নাই, সোডিয়াম ছিল, অ্যামোনিয়াম নাই।
এইটা বা লবণগুলোর নাম, আর হচ্ছে কত ঘনমাত্রা 0.1 মোলার ঘনমাত্রা। আর এখান থেকে একটা কথা মনে রাখবা যে তোমার লবণ সেতুটা হচ্ছে তোমার কি পরোক্ষভাবে সংযোগ করে। কিভাবে? পরোক্ষ সংযোগ স্থাপন করে তড়িৎ কোষের মধ্যে। পরোক্ষ, দেখো এই যে পরোক্ষ সংযোগ স্থাপন করে। কি সংযোগ ভাইয়া? পরোক্ষ সংযোগ। খুবই ইম্পর্টেন্ট কথাটা দাগ দিয়ে নাও, পরোক্ষ সংযোগ স্থাপন করে। পরোক্ষ সংযোগ। এখানে কিন্তু কি তোমার জয় ভাইয়া কোশ্চেন করলে কি প্রত্যক্ষ দিয়ে দেবে। কি দেবে? প্রত্যক্ষ সংযোগ। তুমি কিন্তু 10 বার পরে ওটা ধরতে পারবা না যে প্রত্যক্ষ লেখা হয়, ঠিক আছে? তাহলে কি লবণ সেতু মূলত দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ করে। কি সংযোগ করে? পরোক্ষ সংযোগ। এবার চলে আসো মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। এই যে কি পড়লাম ভাইয়া? আমরা কি প্রমাণ তড়িৎদ্বার পড়ছিলাম না? প্রমাণ কোষ বিভাগ প্রমাণ তড়িৎদ্বার, এই হাইড্রোজেন তড়িৎদ্বার, এটাকে বলে কি তোমার মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বা প্রমাণ তড়িৎদ্বার। ইনট সেল দ্বারা প্রকাশ করা হয় না। ইনট সেল এই হাইড্রোজেন তড়িৎদ্বার বা প্রমাণ তড়িৎদ্বার বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, এর ইনট সেলের মান হচ্ছে, ইনট সেলের কোষ বিভাগ এটা হচ্ছে তোমার 0 ভোল্ট। কত ভোল্ট? 0 ভোল্ট। কত ভোল্ট? 0 ভোল্ট। আর এটা হচ্ছে তোমার তড়িৎদ্বার। এই যে অবশ্যই একটু আগে দেখাছিলাম না গ্যাসীয় করার সময় প্লাটিনাম থাকবে, হাইড্রোজেন থেকে কি হইছে? হাইড্রোজেন আয়ন হইছে। মানে কি অ্যানোডের বিক্রিয়াটা দেখাইছে। আর দেখো তো ভাই সব শর্তগুলো ফিল আপ করতেছে কিনা। লাস্টে কি বলছিল? প্লাটিনাম থাকতে হবে, চাপ 180 হতে হবে, ঘনমাত্রা কি 1 মোলার হতে হবে, ক্লিয়ার? আর তাপমাত্রা কত? 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি দেখাইছে? অ্যানোডের বিক্রিয়াটা। তুমি জাস্ট এটাকে উল্টা দাও, H+ এই পাশে দেখো, হাইড্রোজেনটা এই পাশে দেখো, তাহলে কি হয়ে যাবে? ক্যাথোডের বিক্রিয়া। এই যে বিজারণ দেখাইছে এই পাশে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে কি ভাই? মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। এই যে ঘনমাত্রা আবার 1 মোলার, তাপমাত্রা আবার এখানে বসে, যেগুলো আমরা আগেই পড়ে আসছি। আর এটা ইনট সেলের মানটা কত ভাই? 0 ভোল্ট। ইনট সেলের মানটা কত? 0 ভোল্ট। তাহলে হাইড্রোজেন এটা যদি তোমার মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হয়, মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার কোনটা হয়? ক্যাডমিয়াম তড়িৎদ্বার। কোনটা? ক্যাডমিয়াম তড়িৎদ্বার। দেখি সবাই কি কমেন্ট করতেছে। সবাই কমেন্ট করতেছে যে কে ছিল কে নাই। লবণ সেতুর লবণগুলা ভাইয়া ঘনমাত্রার কমেন্ট কই? 0.1 মোলার, 0.1 মোলার। এটা কিন্তু এই এক জায়গায় আছে তোমার 0.1 মোলার এই অধ্যায় লবণ সেতুতে। আর কিন্তু সব কিন্তু কি 1 মোলার। এই যে দেখো 1 মোলার, সব কিন্তু 1 ওই লবণ সেতুতে কি 0.1, ঠিক আছে? তাপমাত্রা কত? 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মনে রাখতে হবে। আর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মান কত? ইনট সেলের মান 0 ভোল্ট। সবাই কমেন্ট করে দিও, সবাই কমেন্ট করে দিও। গৌণ নির্দেশক তড়িৎদ্বার ভাই শুধু নামগুলো উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে, আর কিছু না। ক্যালমিয়াম তড়িৎদ্বার, গ্লাস তড়িৎদ্বার, সিলভার আর হচ্ছে কুইন হাইড্রোন, ঠিক আছে? আর হচ্ছে কুইন হাইড্রোন। শুধু নামগুলো। যে ভাইয়া জয় ভাই যখন কোশ্চেন করবে না, কঠিন কোশ্চেন দিবে, দেখবে বলবে যে কোনটা গৌণ নির্দেশক তড়িৎদ্বার নয়। নামগুলো কি কঠিন না? কুইন হাইড্রোন, ওরে বাবা। সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, কি কঠিন নাম না? ঠিক আছে? এখন চলে আসো আর প্রমাণ তড়িৎদ্বার। ভাইয়া প্রমাণ তড়িৎদ্বার কাকে বলে? যে তড়িৎদ্বারের বিভব জানা থাকে 0 ভোল্ট। তড়িৎ কোষ আছে কত ধরনের ভাইয়া? 2 ধরনের। তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। আমরা ভাই এই অধ্যায়ে মোটামুটি বেসিক পড়াশোনা বা যেগুলো বোঝার আমাদের, সেগুলো আমরা বুঝে চলে আসছি। এখন হচ্ছে একটু মুখস্থ টাইপ পড়াশোনা আমরা পড়ে ফেলবো। তড়িৎ রাসায়নিক কোষ আছে কি এক প্রকোষ্ঠ আর দ্বি প্রকোষ্ঠ। এক প্রকোষ্ঠের উদাহরণ কি কি আছে? ওই যে তোমার পেন্সিল ব্যাটারি, তারপর কি সরল ভোল্টাইক কোষ, ল্যাপ্লেন্স কোষ। আর দ্বি প্রকোষ্ঠ আছে গ্যালভানিক সেল, ড্যানিয়েল সেল, ঠিক আছে? আর তড়িৎ বিশ্লেষ্য কোষ কি এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। এবার চলে আসো দেখো তোমার তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে? তড়িৎ রাসায়নিক কোষে কি হচ্ছে? তোমার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎ রাসায়নিক কোষে কি হচ্ছে? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই ধরনের কোষকে কি বলে? গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষও বলা হয়। গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষও বলা হয়। তাহলে গ্যালভানিক কোষে কি হয়? তোমার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত। একটু কিছু উদাহরণ দেখো। প্রাইমারি, দ্যাট মিন্স নন রিচার্জেবল, মানে কি তোমার ড্যানিয়েল কোষ বা শুষ্ক কোষ বা ড্রাই সেল, উদাহরণগুলো একটু দেখো। আর সেকেন্ডারি, দ্যাট মিন্স কি যেগুলা রিচার্জ করা যায়। তাহলে রিচার্জ করাগুলো বাদ দিয়ে নন রিচার্জেবলটা দেখো। প্রাইমারি কোষ যেটা কম আছে সেটা পড়বো, সেটা বাদে বাদ বাকিগুলো হচ্ছে অ্যানসার হবে, ঠিক আছে? যদি 9 এর কোশ্চেন হয়। আর যদি দুইটাই পড়তে চাও তাহলে কি প্রাইমারি কোষ বা নন রিচার্জেবল, এখানে কি কি আছে? ড্যানিয়েল কোষ, শুষ্ক কোষ বা ড্রাই সেল। একটু পরে গিয়ে পড়বো শুধু লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম এসবিও ব্যাটারি, ঠিক আছে? এগুলো কি নন রিচার্জেবল, প্রাইমারি। আর সেকেন্ডারি কি আছে? তাহলে ওইখানে লিথিয়াম বলছিলাম, এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি, কি লিথিয়াম আয়ন ব্যাটারি। তারপরে কি লেড স্টোরেজ ব্যাটারি। সেকেন্ডারি যেহেতু কি চার্জ করতে পারবো, সর্বাধিক ব্যবহৃত লেড স্টোরেজটা কি আবার সর্বাধিক ব্যবহৃত। তারপরে কি নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, ঠিক আছে? এবার চলে আসো এই যে এই গ্যালভানিক কোষ আর ড্যানিয়েল কোষ, দুইখানে তুমি একটু লিখে রাখো ক ক।
তো এখানে একটু ক কয় কথা একটু লিখে রাখো, গ্যালভানিক কোষ আর হচ্ছে কি ড্যানিয়েল কোষ। গ্যালভানিক কোষ আর কি ড্যানিয়েল কোষ, দুইটা একটু লিখে রাখো। গ্যালভানিক কোষের ক তার ড্যানিয়েল কোষের ক, মানে কি ভাই দুই ক্ষেত্রেই কপার হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। দুই ক্ষেত্রেই কি ভাই কপার হচ্ছে ক্যাথোড হিসেবে, দুই ক্ষেত্রে কি কপার হচ্ছে ক্যাথোড হিসেবে। যে তোমার জিঙ্ক এখানে বলছে কি জারণার্ধ কোষ আর ক্যাথোড কি বিজারণার্ধ কোষ, আর ক্যাথোডের বিজারণার্ধ কোষ মানে কি তোমার ক্যাথোড হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে কি ভাই ক ক মানে কি গ্যালভানিক কোষেও তোমার কপার ক্যাথোড, ড্যানিয়েল কোষেও কি তোমার কপার ক্যাথোড। তাহলে অ্যানোড কোনটা জিঙ্ক, ঠিক আছে, অ্যানোড কোনটা জিঙ্ক হিসেবে, ঠিক আছে। এখন চলে আসো ভোল্ট তো আমরা আগেই পড়ে আসছি ভাই। ড্যানিয়েল সেলের তোমার তড়িৎ বিভব কোষ বিভব কত, ড্যানিয়েল সেলের কোষ বিভব 1.1, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.1 কত 1.1। সবাই একটু কমেন্ট করে দিও যে ড্যানিয়েল সেলের কোষ বিভব কত, সবাই একটু কমেন্ট করে দিও। ড্যানিয়েল সেলের কোষ বিভব কত, সবাই একটু কমেন্ট করে দিও। 1.1 ভোল্ট, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.1 ভোল্ট। এবার চলে আসো ভাই, এখানে আমাদের তেমন কিছু লাগবে না, বাংলা পড়াশোনা। এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য বা বেসিক পার্থক্যটা আমরা পড়ে আসছি একটু আগে। বেসিক পার্থক্য যেটা ছিল সেটা হচ্ছে যে তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষে, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য মানে কি তড়িৎকে বিশ্লেষণ করবে, হ্যাঁ তড়িৎকে বিশ্লেষণ করবে, ঠিক আছে, কারেন্টকে ভাঙবে। তাহলে কি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কিসে, তড়িৎ বিশ্লেষ্য কোষে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর গ্যালভানিক কোষে কি পড়ে আসছিলাম, মাত্র রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। ক্লিয়ার? তাহলে এই কথাটা একটু সবাই মনে রাখতেই হচ্ছে যে গ্যালভানিক কোষে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত। সবাই একটু কমেন্ট করে দিও তাহলে যে তোমার গ্যালভানিক কোষে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষে কি আয়নের মাধ্যমে তড়িৎ প্রবাহ, ঠিক আছে, আর হচ্ছে গ্যালভানিক কোষে কি তোমার বিমুক্ত ইলেকট্রনের মাধ্যমে। কিসের মাধ্যমে, বিমুক্ত ইলেকট্রনের মাধ্যমে। আর তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোড আর ক্যাথোড আর গ্যালভানিক কোষের অ্যানোড আর ক্যাথোড এই দুইটা কিন্তু বিপরীত হয়, এই দুইটা কিন্তু কি চিহ্নটা বিপরীত হয়। শুধু এইটুকু বললাম, তুমি বাদবাকিটা পড়লেই বুঝে যাবে ইনশাআল্লাহ। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোডটা কি ধনাত্মক, ক্যাথোডটা কি ঋণাত্মক। তাহলে গ্যালভানিক কোষে কি জাস্ট উল্টা হবে, অ্যানোডটা হবে কি ঋণাত্মক, ক্যাথোডটা হবে ধনাত্মক। শেষ। এবার চলে আসো শুষ্ক কোষ বা ড্রাই সেল, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা ভাইয়া। গঠন উপাদানটা, এই যে গঠন উপাদানটা আগেই ট্রিপল স্টার দিয়ে দাও, গঠন উপাদানটা আগেই ট্রিপল স্টার দিয়ে দাও, শুষ্ক কোষ বা ড্রাই সেলের জায়গাটা, ঠিক আছে। আর তার আগে আমরা একটু পড়ে আসি, এটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাইমারি কোষ। প্রাইমারি কোষ মানে এটাকে আমরা চার্জ করতে পারবো না, পেন্সিল ব্যাটারিগুলো, ঠিক আছে, এটাকে আমরা চার্জ করতে পারবো না। আরেকভাবে কি বলা হচ্ছে, লেগলেন্স কোষ, এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। এবার চলে আসো গাঠনিক উপাদান কি থাকবে ভাই, অ্যানোড হিসেবে থাকবে জিঙ্ক দণ্ড, অ্যানোড হিসেবে কি থাকবে জিঙ্ক দণ্ড, ক্যাথোড হিসেবে থাকবে কার্বন দণ্ড, অ্যানোড হিসেবে কোনটা জিঙ্ক দণ্ড, ক্যাথোড হিসেবে কি কার্বন দণ্ড। বিদ্যুৎ উত্তেজক হিসেবে কি ব্যবহার করব, অ্যামোনিয়াম ক্লোরাইডের টেস্ট। বিদ্যুৎ উত্তেজক হিসেবে কোনটা ভাই, অ্যামোনিয়াম ক্লোরাইডের টেস্ট। আর পোলারন বা ছদন নিবারকের জন্য হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। সবাই একটু কমেন্ট করে দিও ভাইয়া যে পোলারন নিবারকের জন্য ড্রাই সেল বা শুষ্ক কোষে কোনটা ব্যবহার করা হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। সবাই কমেন্ট করে দিও। বিদ্যুৎ উত্তেজক কোনটা, অ্যামোনিয়াম ক্লোরাইডের টেস্ট। আর পোলারন বা ছদন নিবারকের জন্য কোনটা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এখানে অ্যানোড কোনটা, জিঙ্ক দণ্ড, ক্যাথোড কোনটা, কার্বন দণ্ড। ইএমএফ কত, ইএমএফ হচ্ছে 1.5 ভোল্ট। ইএমএফ কত 1.5 ভোল্ট, ইএমএফ কত 1.5 ভোল্ট। সবাই কমেন্ট করে দিও ইএমএফ কত 1.5 ভোল্ট, শুষ্ক কোষ বা ড্রাই সেল। এখন চলে আসো ব্যবহারগুলো তো আমরা জানি না, টর্চ লাইট, রেডিও, তারপরে কি তোমার এগুলা কি যে পেন্সিল ব্যাটারি, টিভি রিমোট, কি পেন্সিল ব্যাটারি ইউজ করা হয়, ঠিক আছে। এবার চলে আসো তোমার এই যে আবার এই সে একই কথাবার্তা চলে আসছে। ডাউন পদ্ধতিতে কি সোডিয়াম ধাতু নিষ্কাশন করছিলাম, সোডিয়াম ধাতু আর ক্লোরিন গ্যাস। সোডিয়ামের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। সবাই কমেন্ট করে দিও সোডিয়ামের গলনাঙ্ক কত, 801 ডিগ্রি সেলসিয়াস। আর এই গলনাঙ্কটা এই বিগলন প্রক্রিয়ায় যদি আমরা সোডিয়ামের সাথে তোমার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড মিলাই তাহলে এই গলনাঙ্কটা 801 থেকে নেমে 600 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। কত হয়ে যায়, 600 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আমরা কি পারবো ইনশাআল্লাহ। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা, সবাই একটু কমেন্ট করে দিও সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা কত, 801 ডিগ্রি সেলসিয়াস। কত, 801 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে।
এখন মনে রাখো যে তোমার সোডিয়াম ক্লোরাইডের যে গাঢ় জলীয় দ্রবণের যে তড়িৎ বিশ্লেষণ সেখানে কি তৈরি করা হবে, দেখো যে তোমার সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের অপচয় হয়। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের অপচয় হয়, যেটা রোধ করার জন্য মনে রাখবা নেলসন সেলে ক্যাথোড আর অ্যানোডকে পরস্পর থেকে অ্যাসবেস্টস কাগজ দ্বারা কি দ্বারা অ্যাসবেস্টস কাগজ দ্বারা একটা কোশ্চেন লিক করে দিলাম রিভিউ 4 এর। ঠিক আছে, জয় ভাই এই কোশ্চেনটা দিতে পারে, খুব কঠিন নাম না, অ্যাসবেস্টস কাগজ কি না কি শুনেই তো নাই জীবনে। নেলসন সেলে ক্যাথোড আর অ্যানোডকে পরস্পর থেকে অ্যাসবেস্টস কাগজ দ্বারা পৃথক করে রাখা হয়। ঠিক আছে, অ্যাসবেস্টস কাগজ দ্বারা নেলসন সেলে অ্যাসবেস্টস কাগজ দ্বারা ক্যাথোড আর অ্যানোডকে পরস্পর থেকে পৃথক করে রাখা হয়। এবার চলে আসো লেড স্টোরেজ ব্যাটারি, না খুবই সহজ। লেড স্টোরেজ তাহলে কি অ্যানোড কি হবে লেড, অ্যানোড কি হবে লেড, লেড স্টোরেজ অ্যানোড কি হবে লেড, ক্যাথোড কি হবে লেড অক্সাইড, ক্যাথোড কি হবে লেড অক্সাইড, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি থাকবে H2SO4 পূর্ণ চার্জ অবস্থায় যার ঘনত্ব 1.29 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1.29 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে ক্যাথোডে কি লেড স্টোরেজের ক্যাথোডে হচ্ছে লেড অক্সাইড প্লেট আর অ্যানোডে কি লেড প্লেট। ঠিক আছে, এবার তোমার লেডের প্রতিটা সঞ্চয় কোষের ইএমএফ হচ্ছে তোমার কত 2 ভোল্ট, কত ভোল্ট 2 ভোল্ট, প্রতিটা সঞ্চয় কোষের ইএমএফ এর মান হচ্ছে কত 2 ভোল্ট। ঠিক আছে, এখন দেখো ভাইয়া আমরা ওই যে বাসা বাড়িতে দেখছি না আইপিএস ব্যবহার, ওই যে আইপিএস এর ডিস্টিল ওয়াটার ঢালতে হয় না কাঠি দিয়ে মেপে যে কতটুকু পানি আছে। ঠিক আছে, H2SO মানে অ্যাসিডটার ঘনত্ব যাতে তোমার না হয়ে যায়, বৃদ্ধি বা কমে না যায়। এইবার দেখো এখানে কিছু মান আছে সেই অনুযায়ী। হাইড্রোমিটার H2SO4 এর আপেক্ষিক গুরুত্ব 1.21 যদি দেখায়, হাইড্রোমিটার এটা হচ্ছে কি আমরা লেড স্টোরেজ ব্যাটারিতে তোমার হাইড্রোজেন মানে সালফিউরিক অ্যাসিডের ঘনত্বটা ঠিক রাখার জন্য কি চেক করতেছি দেখো, দ্যাট মিন্স তোমার যদি আপেক্ষিক গুরুত্বটা 1.21 দেখায় তার মানে ব্যাটারির ইএমএফ 1.17 এর নিচে নেমে গেছে, 1.17 এর নিচে নেমে গেছে, তখন কি করতে হবে তোমার হচ্ছে কি তোমার পুনরায় চার্জ করতে হবে, ঠিক আছে। তার মানে কি তাই হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব 1.21 এর কাছাকাছি হলে ব্যাটারি করতে হবে চার্জ করতে হবে, মানে কি তোমার ইএমএফটা কমে গেছে। দেখো তাহলে হাইড্রোমিটারে H2SO4 এর আপেক্ষিক গুরুত্ব কত 1.21 যদি দেখায় তার মানে ইএমএফ কত হইছে তখন ব্যাটারি 1.17, তখন কি করতে হবে ব্যাটারিটাকে চার্জ করতে হবে, ব্যাটারিটাকে তখন কি করতে হবে চার্জ করতে হবে। দেখি কে কি কমেন্ট করতেছো, 2 ভোল্ট 801 ডিগ্রি অ্যাসবেস্টস কাগজ, কঠিন নামটা সবাই কমেন্ট করছে, জানে যে জয় ভাই দেবে। ঠিক আছে, ভেরি গুড, সবাই এখনো অনেক অ্যাক্টিভ আছো, ভেরি গুড। চলে আসো, তাহলে কি ভাই আমরা লেড স্টোরেজ ব্যাটারিটা রিচার্জ করব কখন, যখন হচ্ছে কি তোমার হাইড্রোজেন তোমার সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব 1.21 হবে, তখন কি ব্যাটারি ইএমএফ দেখাবে 1.17, তখন আমরা কি করব ব্যাটারিটাকে রিচার্জ করব। ঠিক আছে, ব্যাটারিটাকে রিচার্জ করব। এই যে আর যে তোমার করলাম যে পানি দেওয়ার কথাটা, এই যে হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের ঘনত্বটা ঠিক রাখার জন্য কি সময় মতো ব্যাটারিতে পানি যোগ করতে হয়, আর সালফিউরিক অ্যাসিডের ঘনত্বটা কত রাখতে হয় 1.25 বা 1.26 এর মধ্যে, 1.25 বা 1.26 এর মধ্যে। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও যে আমরা কখন রিচার্জ করি, ইএমএফ কত হলে 1.17 হলে, সবাই কমেন্ট করে দাও আমরা লেড স্টোরেজ ব্যাটারিটা কখন রিচার্জ করি 1.17 হলে। ঠিক আছে, ইএমএফ টা আর হাইড্রোজেন তখন সালফিউরিক অ্যাসিডের ঘনত্বটা তখন কত 1.21, তখন ইএমএফ টা কত 1.17, আর ঘনত্বটা কতর মধ্যে মেইনটেইন করা হবে 1.25 থেকে 1.26। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। আর ভাই লেড স্টোরেজের অ্যানোড কি ছিল লেড প্লেট, আর ক্যাথোড কি ছিল লেড অক্সাইড, ঠিক আছে। আর তড়িৎ বিশ্লেষ্য কি হবে তোমার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ যার পূর্ণ চার্জ অবস্থায় ঘনত্ব হচ্ছে 1.29 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এখন ভাই সুবিধা অসুবিধা ট্রিপল স্টার দিয়ে দাও, সুবিধা অসুবিধা ট্রিপল আমরা আর বেশিক্ষণ আমরা 10 মিনিট নিব সর্বোচ্চ, ভাইয়া সর্বোচ্চ 10 মিনিট নিব। দেখো ভাইয়া তাহলে সুবিধা হচ্ছে নিম্ন অভ্যন্তরীণ রোধ কম, কত 0.001 ওহম, 0.001 ওহম। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ কম, রিচার্জেবল ব্যাটারি যেহেতু সেকেন্ডারি বারবার চার্জ করে আমরা ইউজ করতে পারবো। তারপরে কি চার্জের পরীক্ষা করা যাচ্ছে, সহজে প্রাপ্য, এটা কি সহজ প্রাপ্য। আর কি আর দেখো ভাইয়া তোমার এই যে তোমার প্রতিটা কোষের কত বলছিলাম বিভব 2 ভোল্ট বলছিলাম না, এরকম অনেকগুলো একসাথে যুক্ত করে ইউজ করা যায়, অনেকগুলো কি একসাথে যুক্ত করে ইউজ করা যায়, মোটামুটি 6টা যুক্ত করে আমরা হচ্ছে ইউজ করি। তাহলে টোটাল কত হয় 12 ভোল্ট। এই যে 6টা কোষ যুক্ত করে 12 ভোল্টের শক্তিশালী কোষ তৈরি করা যায়। কয়টা 6টা কোষ যুক্ত করে 12 ভোল্টের শক্তিশালী তোমার কি কোষ তৈরি করা যায়। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও যে লেড স্টোরেজ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত, 0.001 ওহম।
0.001 ওহম, এটা সেকেন্ডারি, এজন্য কি এটা বারবার রিচার্জ করে ব্যবহার করা যায়। এখন অসুবিধা কি হবে? অসুবিধা হচ্ছে এখানে কি অ্যাসিড আছে না, সেই অ্যাসিডটা 36 থেকে 38%, 36 থেকে 38% W/W, 36 থেকে 38% W/W, বারবার বললাম 36 থেকে 38% W/W, W/V না, V/W না, W/W, H2SO4 এর জলীয় দ্রবণ, ঠিক আছে? তার মানে কি অ্যাসিড বার্নের সম্ভাবনা আছে, অবশ্যই কি সম্ভাবনা, অ্যাসিড বার্নের সম্ভাবনা। তাহলে সবাই একটু কমেন্ট করতেছে, তো আমি জানি যে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.001 ওহম। এবার সবাই কমেন্ট করো যে H2SO4 এর তোমার ঘনমাত্রাটা কত থাকে? 36 থেকে 38% W/W। রিচার্জের সময় কোন গ্যাস আসে? দাহ্য হাইড্রোজেন গ্যাস, দাহ্য হাইড্রোজেন গ্যাস। কি আসে? দাহ্য হাইড্রোজেন গ্যাস। ভাইয়া ব্যাটারিটা অত্যন্ত ভারী, 30 থেকে 60 পাউন্ড, ব্যাটারিটা অত্যন্ত ভারী, 30 থেকে 60 পাউন্ড। আর সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা ভাইয়া দেখো কি, এর মাধ্যমে কি খাদ্য শৃঙ্খলে কি চলে আসে? আমাদের লেড। কি চলে আসে? লেড, ভারী ধাতু। ওই যে পড়ছিলাম না পরিবেশ রসায়ন ক্রিয়া, দাঁতের মারি বিলাপ হয়, শিশুদের 7 বছরের কম বাচ্চাদের কি হয়? আইকিউ হ্রাস পায়, লেডের যে তোমার ভয়াবহ যে ইফেক্ট গুলো, ঠিক আছে? কোথা থেকে আসছে? এই ডেড স্ট্রেস ব্যাটারি থেকে আসছে আমাদের খাদ্য শৃঙ্খলে, ঠিক আছে? আর হচ্ছে তোমার সাইকেলটা, তোমার লাইফ সাইকেল খুবই কম, 50 থেকে 500, ঠিক আছে? 50 থেকে 500 সব সময় কি তোমার চার্জিত রাখতে হয়, মানে কি তোমার ওই যে H2SO4 এর ঘনত্ব কম বেশি হয়, এটা নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই হচ্ছে তোমার সমস্যা আর সুবিধা গেল। এবার চলে আসো লিথিয়াম। দেখো লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি কোষের বিভব হচ্ছে 3.7 ভোল্ট। কত? 3.7 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ কত হয়? 100 ওহম। অভ্যন্তরীণ রোধ কত? 100 ওহম, ঠিক আছে? এখন না তুমি একটা জিনিস চিন্তা করো, বলো তো, এই যে দেখো আমি তার একটু তোমাকে দেখাইনি যে লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি দুটার পার্থক্যটা আমাদের একটু ফার্স্টে দেখে নিতে হবে। যে দেখো যে তোমার লিথিয়াম ব্যাটারি, তাহলে লিথিয়াম ব্যাটারি হচ্ছে কি তোমার প্রাইমারি, লিথিয়াম ব্যাটারি হচ্ছে কি প্রাইমারি, আর লিথিয়াম আয়ন ব্যাটারি কি সেকেন্ডারি। তার মানে লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল নয়, আর লিথিয়াম আয়ন ব্যাটারি কি রিচার্জেবল। মানে কি আমরা লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে বারবার চার্জ করে ব্যবহার করতে পারি। তাহলে তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো যে আমাদের যে মোবাইল ফোন বা ডিজিটাল ক্যামেরা, ঠিক আছে, তারপরে যে তোমার ল্যাপটপ গুলো আছে, এগুলা সবগুলো আমরা কি লিথিয়াম আয়ন ব্যাটারিটা ব্যবহার করব না, কারণ এটা কি সেকেন্ডারি রিচার্জেবল। এখন মনে করো হার্টের পেসমেকার, এখন হার্টের পেসমেকার তুমি লিথিয়াম আয়ন দাও, তাহলে তুমি কি সবসময় একটা চার্জার বডিতে লাগাই ঘুরবা? এরকম তো সম্ভব না। তাহলে পেসমেকারে কোনটা? পেসমেকার হচ্ছে লিথিয়াম ব্যাটারি। পেসমেকারে কোনটা? এই যে তোমার দেখো কার্ডিয়াক পেসমেকারে ক্ষুদ্রাকৃতির লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে? কোনটা? লিথিয়াম ব্যাটারি। তাহলে লিথিয়াম আয়ন কোথায় ইউজ হচ্ছে আর লিথিয়াম কোথায় ইউজ হচ্ছে, এটা কিন্তু একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো কি পাইলাম, লিথিয়াম ব্যাটারি কি তোমার প্রাইমারি রিচার্জেবল নয়। এটা অ্যানোড কি হবে? লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম অ্যানোড। আর ক্যাথোড কি হবে? তোমার হচ্ছে কি সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, দ্যাট ইজ এসবিও। কি এসবিও? তুমি মনে রাখো লিথিয়াম ব্যাটারি ক্যাথোড হচ্ছে কি এসবিও। আর পেসমেকার যেটা ইউজ করা হয় সেটা কিন্তু কি তোমার এই যে এসবিও। দেখো পেসমেকার যেটা ইউজ করা হচ্ছে এই যে তোমার এসবিও ব্যাটারি বলা হচ্ছে, ডাইরেক্ট এসবিও ব্যাটারি বলা হচ্ছে। তাহলে পেসমেকার হচ্ছে লিথিয়াম ব্যাটারি, সেটা ক্যাথোড কোনটা? এসবিও, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসো তোমার লিথিয়াম আয়ন ব্যাটারি ক্ষেত্রে। লিথিয়াম আয়ন ব্যাটারি ক্ষেত্রে তোমার অ্যানোডটা কি হবে? লিথিয়াম যুক্ত গ্রাফাইট, লিথিয়াম যুক্ত গ্রাফাইট, লিথিয়াম যুক্ত কি গ্রাফাইট। আর অ্যানোডের ক্ষেত্রে একটা মনে রাখতে পারো, লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম কোবাল্ট অক্সাইড, ঠিক আছে? আর ব্যবহার তো আমি কেবল বলেই দিলাম। তাহলে সবাই একটু কমেন্ট করে দিও তো ভাই হার্টের পেসমেকারে কোনটা ব্যবহার করা হয়? এসবিও ব্যাটারি, লিথিয়াম এসবিও ব্যাটারি হার্টের পেসমেকারে। সবাই একটু কমেন্ট করে দিও। আর কমেন্ট করে দিও যে লিথিয়াম আয়ন ব্যাটারির কোষ বিভবের মান কত? লিথিয়াম আয়ন ব্যাটারির কোষ বিভবের মান কত? সবাই একটু কমেন্ট করে দিও। তাহলে লিথিয়াম ব্যাটারির সুবিধা অসুবিধা এটা একটু সবাই পড়ে নিবা। যে সুবিধা সমূহ যেমন ওজনে হালকা, পরিবেশ দূষণ কম ঘটায়, পাওয়ার স্থায়িত্ব, ঠিক আছে? অসুবিধা কি? রিচার্জ করতে পারবো না, তাহলে মানে কি বেশি দিন ব্যবহার করতে পারবো না, বিপজ্জনক, লিক হইতে পারে, ঠিক আছে? কমার্শিয়াল স্টোরেজ অসুবিধা, বড় হয়, ঠিক আছে? কি বড় হয়। এবার দেখো লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা আর অসুবিধা, সুবিধা আর অসুবিধা, সুবিধা আর অসুবিধা এই হচ্ছে সবগুলো ট্রিপল স্টার, ঠিক আছে? তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারি কি হবে? আমাদের ফোনে আছে, পকেটে আছে, তার মানে কি ওজনে হালকা, আকারে ছোট, ঠিক আছে? দেখেই বোঝা যাইতেছে ওজনে হালকা, আকারে ছোট, বহনযোগ্যের সুবিধা, ইলেকট্রনিক সামগ্রীতে কি প্রচুর পরিমাণে দেখা যাবে। উচ্চ বিভব শক্তি কত? 3.7 ভোল্ট, 3.7 ভোল্ট। মোবাইলের ভিতরে পড়ে আছে, তোমার কি এটা দেখাশোনা করা লাগতেছে? লাগতেছে না, রক্ষণাবেক্ষণের প্রয়োজন নাই। একটা মোবাইলের ব্যাটারি কতদিন থাকে ভাইয়া? আইফোনের ব্যাটারি কি 3-4 বছর থাকে না? দেখো
কি লিথিয়াম আয়ন ব্যাটারি দীর্ঘস্থায়ী, কি দীর্ঘস্থায়ী। তাহলে অসুবিধাগুলো কি কি ভাই? ওই যে লিক হইতে পারে, Xiaomi মোবাইল বাস্ট হয়ে যায় না ভাই, দেখছো না কি হয়, যে লিক হয়ে কি আগুন জ্বলে ওঠে, বাস্ট হয়ে যায়। ঠিক আছে, সাবধান, কিন্তু ভেবে চিন্তে Xiaomi মোবাইল পকেটে রেখো, আগেই বললাম। ঠিক আছে, এবার চার্জিংয়ের কারণে গেল, সম্পূর্ণ ডিসচার্জ করলে তা একেবারেই নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ ডিসচার্জ করলে একেবারে নষ্ট হয়ে যায়, বেশ দামি, দাম বেশি, আর হচ্ছে কি তাপ সংবেদনশীল। আর আমরা কি করছিলাম, এর অভ্যন্তরীণ রোধ কত, 100 ওহম, তার মানে কি হবে, অভ্যন্তরীণ রোধের পরিমাণ বেশি, অভ্যন্তরীণ রোধের পরিমাণ বেশি। ঠিক আছে, এবার চলে আসো ফুয়েল সেল। ফুয়েল সেলে চলে আসো ভাই, দেখো সর্বপ্রথম আবিষ্কৃত ফুয়েল সেল হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। কোনটা ভাই? হাইড্রোজেন ফুয়েল সেল। তাহলে সবাই একটু কমেন্ট করতেছো, দেখি কি কমেন্ট করতেছো। হাইড্রোজেন ফুয়েল সেল সর্বপ্রথম আবিষ্কৃত 3.7 ভোল্ট, 3 এসভিও হার্ট। ঠিক আছে, চলে আসে এবার ফুয়েল সেল অনেক প্রকার। সর্বপ্রথম আবিষ্কৃত ফুয়েল সেল কোনটা ভাই? হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। দেখো সর্বপ্রথম সরল ফুয়েল সেল আবিষ্কার করেন শনবেন, বিজ্ঞানী শনবেন। ঠিক আছে, এবার চলে আসো, আর এই যে স্যার ওই একটা বিজ্ঞানীর নাম দেওয়া আছে, এগুলো একটু দেখে নিই। আমরা চলে আসবো হাইড্রোজেন ফুয়েল সেলের পড়াশোনায়। হাইড্রোজেন ফুয়েল সেল এই শ্রেণী বিভাগটা চলে আসো সবাই, শ্রেণী বিভাগ। ঠিক আছে, শ্রেণী বিভাগ। দেখো হাইড্রোজেন ফুয়েল সেল, মনে রাখো ভাইয়া, এখানে ব্যবহৃত ফুয়েল 3 ধরনের ফুয়েল আছে, ব্যবহৃত ফুয়েল আছে 3 ধরনের। একটা হচ্ছে কি হাইড্রোজেন, তারপরে কি আছে তোমার মিথানল, আর কি আছে অক্সিজেন। হাইড্রোজেন, অক্সিজেন, আর কি মিথানল। এখন মনে রাখবা বিজারক আর জারক, বিজারকের কি হয়, নিজের জারণ হয় না, বিজারকের নিজের কি হয়, জারণ হয়। তার মানে কি জারণ মানে কি অ্যানোড হিসেবে, আর জারকের নিজের কি হয়, নিজের কি বিজারণ হয়, তার মানে কি ক্যাথোডে বিজারণ। ঠিক আছে, এখন চলে আসো, তাহলে দেখো জারক হিসেবে এখানে কোনটা আছে, অক্সিজেন, জারক হিসেবে অক্সিজেন, আর বিজারক হিসেবে কি হাইড্রোজেন। তাহলে কোশ্চেন আসবে যে ক্যাথোডে, ক্যাথোডে কোন ফুয়েল ব্যবহার করা হয়, অক্সিজেন। ক্যাথোডে কোন ফুয়েল, অক্সিজেন। কারণ কি এখানে জারক কোনটা, অক্সিজেন, আর জারকের নিজের কি হয়, বিজারণ হয় না, জারকের নিজের কি হয়, বিজারণ হয়। তাহলে বিজারণ কোথায় হয়, ক্যাথোডে হয় না। তাহলে ক্যাথোডে, ক্যাথোডে কোন ফুয়েল ব্যবহার করা হচ্ছে, অক্সিজেন। অ্যানোডে কোন ফুয়েল ব্যবহার করা হচ্ছে, হাইড্রোজেন। দেখো প্রথম দুইটাতেই তোমার হচ্ছে কি ফুয়েল অনুযায়ী নাম দিছে। দেখো হাইড্রোজেন অক্সিজেন কি, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। আবার কি মিথানল অক্সিজেন, কি ভাই মিথানল অক্সিজেন ফুয়েল সেল। বোঝা গেছে প্রথম দুইটাতে। এখন দেখো এখানে ব্যবহৃত ইলেকট্রোলাইট পিএম, পলিমার মেমব্রেন। ঠিক আছে, আর কি তাপমাত্রা 80 80, প্রথম দুইটাই কি একই, 80 80, ক্লিয়ার, 80 80, প্রথম দুইটাই কি তাপমাত্রা একই। আর এখানে কি তোমার ফুয়েল অনুযায়ী প্রথম দুইটা নামকরণ করা হয়েছে। এর পরেরটা চলে আসো অ্যালকালি ফুয়েল সেল। পরেরটা চলে আসো কি অ্যালকালি ফুয়েল সেল। এখন দেখো অ্যালকালি ফুয়েল সেল নামের মধ্যে কি অ্যালকালি আছে, এটা ক্ষার লাগবে না, তাহলে কি এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার কি পেলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে তাপমাত্রা কত হবে, 150, তাপমাত্রা কত হবে 150। ফুয়েল কিন্তু একই না, ফুয়েল কিন্তু একই, আগেই বলে দিছি। কোশ্চেন আসবে কি ক্যাথোডে, ক্যাথোডে ব্যবহৃত ফুয়েল কোনটা, ডাইরেক্ট দেখাই দিবা কি অক্সিজেন। ক্যাথোডে ব্যবহৃত ফুয়েল কোনটা, অক্সিজেন। ক্লিয়ার, এবার চলে আসো যে তোমার তাপমাত্রাগুলো। ফার্স্টে দুইটা কি করছিলাম, 80 80, 150 180, 80 80 150 180, 650, তারপর এটা হচ্ছে 800 থেকে 1000, 80 80 150 থেকে 180, তারপরে কি তোমার 650 800 থেকে 1000। তাপমাত্রাটা তুমি করবা এভাবে। ঠিক আছে, ফার্স্টে দুটো হচ্ছে 80 80, তারপরটা হচ্ছে কি 150, তারপরটা হচ্ছে কি 180, তারপরটা 650, লাস্টেরটা হচ্ছে কি 800 থেকে 1000, লাস্টেরটা কি 800 থেকে 1000। ঠিক আছে, এখন চলে আসো এই যে অ্যালকালিটা পাইলাম আমরা ইলেকট্রোলাইট, ফসফরিক অ্যাসিড নামের সাথে ফসফরিক অ্যাসিডটাই কি ইলেকট্রোলাইট। গলিত কার্বনেট, তাহলে কি হয় কার্বনেট থাকবে না, গলিত কার্বন। সবাই একটু কমেন্ট করো ক্যাথোডে কোনটা ইউজ করা হয় ফুয়েল, সবাই অক্সিজেন। সবাই কমেন্ট করতে, আমি কমেন্ট পড়তেছি, তারাও কমেন্ট পড়তেছি। 80 80 100 150 180, 650 800 থেকে 1000, ক্যাথোডে অক্সিজেন। ভেরি গুড, ভেরি গুড। এবার চলে আসো দেখো ভাইয়া গলিত কার্বনেট, গলিত কার্বনেট। তাহলে কার্বনেট মানে কি, কার্বনেট থাকবে। তাহলে দেখো লিথিয়াম পটাশিয়াম কার্বনেট, কি করলাম লিথিয়াম পটাশিয়াম কার্বনেট। আর লাস্টে কি সলিড অক্সাইড, সলিড অক্সাইড, সলিড অক্সাইড কোনটা, জিরকোনিয়াম অক্সাইড। সলিড অক্সাইডে কোনটা, জিরকোনিয়াম অক্সাইড। সলিড অক্সাইডে কোনটা, জিরকোনিয়াম অক্সাইড। সলিড অক্সাইডে কোনটা, জিরকোনিয়াম অক্সাইড। এবার চলে আসো শেষ আমাদের মোটামুটি এই ছক। হাইড্রোজেন ফুয়েল সেলে হচ্ছে তোমার প্রভাবটা
অ্যানোডে শুধু মনে রাখো অ্যানোড ক্যাথোডটা, যে এখানে দুইটা অ্যানোড ক্যাথোডের ক্ষেত্রে তোমার হচ্ছে নিকেল যুক্ত থাকে, ঠিক আছে, নিকেল থাকে। তোমার হাইড্রোজেন ফুয়েল সেলের অ্যানোড ক্যাথোড দুইটার ক্ষেত্রে কি নিকেলের আবরণ থাকে, কি থাকে, নিকেলের আবরণ থাকে, ঠিক আছে, নিকেলের আবরণ থাকে। নিকেলের আবরণযুক্ত গ্রাফাইট, নিকেলের আবরণযুক্ত গ্রাফাইট আর ট্রিপল স্টার হাইড্রোজেন ফুয়েল সেলের আরেক নাম কি বেকন সেল, বেকন কোষ বা বেকন সেল বা ডিনার সেল। তিনটা নামই কমেন্ট করে দিতে হবে, ইনস্ট্যান্ট কমেন্ট করে ফেলতে হবে। কি হাইড্রোজেন ফুয়েল সেলের আরেক নাম কি কি আছে, বেকন সেল বা বেকন কোষ বা ডিনার সেল, বেকন কোষ বা বেকন সেল বা ডিনার সেল। সবাই কমেন্ট করে দাও, সবাই কমেন্ট করে দাও। ইএমএফ এর মান কত কি বলছিলাম, হাইড্রোজেন ফুয়েল সেলকে পরিবেশ বান্ধব ফুয়েল সেল বলছিলাম না, পরিবেশ বান্ধব ফুয়েল সেল হাইড্রোজেন ফুয়েল সেলকে। তাহলে এটা কি, এর ইএমএফ এর মান কত হবে, স্টুডেন্ট বান্ধব হবে 1 2 3, কত হবে 1 2 3, 1.23, কত 1.23, ঠিক আছে। এবার চলে আসো যে তোমার ব্যবহারটার মধ্যে একটা জিনিসই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো এই যে হাইড্রোজেন যে তোমার ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল তোমার এটা হচ্ছে সবথেকে বেশি আউটপুট দেয়, এটা সবথেকে বেশি তোমাকে আউটপুট দেয়। এর প্রায় 75% ব্যবহারযোগ্য বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। 75% মানে বুঝতে যে একটা ফুয়েল সেল থেকে তুমি আউটপুট পাইতেছো মানে কি পরিমাণ পাওয়ারফুল সেটা। তাহলে কত পার্সেন্ট আউটপুট দেয়, কার্যদক্ষতা কত 75%। সবাই কমেন্ট করে দিও হাইড্রোজেন ফুয়েল সেলের কার্যদক্ষতা কত 75%, ঠিক আছে, সবাই কমেন্ট করে দিও 75%। যেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কিনতে যায় 40, গ্যাসোলিন জ্বালানি কারে দেয় 25%। তার মানে বুঝতেছো হাইড্রোজেন ফুয়েল সেল সেখানে 75, মানে কত বেশি। আর হচ্ছে কি তোমার পানির চাহিদা, মহাশূন্যে নভোচারীদের পানির চাহিদা। এবার চলে আসো পিএইচ মিটার, ট্রিপল স্টার পড়াশোনার টাইম। পিএইচ মিটারের তোমার এই যে কম্পোজিশনটা, এটা তুমি ট্রিপল স্টার দিয়ে দাও, পড়ার আগে দাও ট্রিপল স্টার, ঠিক আছে। দেখো ট্রিপল স্টার পিএইচ মিটার 72% সিলিকন ডাই অক্সাইড, 72% সিলিকন ডাই অক্সাইড, 22% Na2O, 22% Na2O আর 6% ক্যালসিয়াম অক্সাইড, আর 6% কি ক্যালসিয়াম অক্সাইড। 72% সিলিকন ডাই অক্সাইড, 22% Na2O আর হচ্ছে 6% ক্যালসিয়াম অক্সাইড। তাহলে সবাই কমেন্ট করে দিতে হবে, সবাই কমেন্ট করে দিতে হবে পিএইচ মিটারের কম্পোজিশন কি। 72% সিলিকন ডাই অক্সাইড, 22% Na2O আর হচ্ছে 6% ক্যালসিয়াম অক্সাইড। সবাই কমেন্ট করে দিতে হবে। এখন চলে আসো ভাইয়া তোমার আমাদের লাস্ট টপিক এই অধ্যায়ে, আয়ন। বিভিন্ন ধরনের আয়ন কোথায় পাওয়া যায়, দেখো ফার্স্টেই আমরা পড়ি হচ্ছে তোমার কয়েকটা সূত্র বলবো ডিরেক্ট। দেখো আমি একটু লিখে রাখি, নাজমা স্যার, তারপর হচ্ছে ক্রাশ ফর কমন সেন্স, আমি ফার্মের দুধ খাই, এটা হচ্ছে বর্জ্য, ঠিক আছে। তাহলে এখন দেখো ভাই আমি কি কি লিখছি, এটা আরেকটা হচ্ছে মামের বোতলে সিরাপ। ভাইয়া দেখো হাইড্রোজেন আয়ন, এটা কমন নরমাল কথা, পানিতে, প্রাকৃতিক পানিতে তুমি হাইড্রোজেন আয়ন পাবা, বাদ বাকি আসো। পটাশিয়াম আয়ন, নিচ থেকে আসতেছি, পটাশিয়াম আয়ন তুমি সিরাপ খাবা এখন থেকে কিসের বোতলে ভাইয়া, মামের বোতলে। কিসের বোতলে সিরাপ খাবা, মামের বোতলে সিরাপ খাবা। কেন ভাইয়া, দেখো সিরাপের পথে হচ্ছে কি পটাশিয়াম, সিরাপের পথে কি পটাশিয়াম, মামের মাতে হচ্ছে মাটি, মতে হচ্ছে কি মদ, আর হচ্ছে কি তোমার এই সিরাপ হচ্ছে কি রক্তের সিরাপ। তাহলে আমরা কি পাইলাম, মামের বোতলে সিরাপ। তাহলে পটাশিয়াম কোথায় কোথায় পাইতেছি, পটাশিয়াম আয়ন মামের বোতলে সিরাপ, ঠিক আছে। এখন দেখো নাইট্রেট আয়ন কোথায় কোথায় পাই, নাজমা স্যার, ঠিক আছে। তাহলে নাজমা স্যার নাতে কি নাইট্রেট, জতে কি তোমার হচ্ছে পানীয় জল, তারপরে মাতে কি মাটি, আর এই সারতে কি সার, ঠিক আছে, সার, ঠিক আছে, সার জমিতে ব্যবহার করে সার। নাইট্রেট তাহলে কি নাজমা সার, ঠিক আছে, পানীয় জল, মাটি, সার। এখন আয়োডিন, আমি ফার্মের দুধ খাই, ঠিক আছে, আমি ফার্মের মুরগির দুধ খাই, ঠিক আছে। গেল। দেখো এখন ফার্মের তার মানে কি, আমিতে কি আয়োডিন, ফার্মের মানে কি ফার্মাসিউটিক্যাল, আর দুধ মানে কি দুধ, ঠিক আছে।
তাহলে আমরা আয়োডিন আয়ন কোথায় কোথায় পেলাম? আমি ফার্মে দুধ খাই, দুধ আর ফার্মাসিউটিক্যালে। ব্রাশ, ব্রাশ কর, ব্রাশ কর, ব্রাশে কি ব্রোমিন হচ্ছে, ব্রোমিন আয়ন পাওয়া যাবে শস্যে, ব্রোমিন আয়ন পাওয়া যাবে কোথায়? শস্যে। আর এই ব্রাশটা লিখবা হচ্ছে তোমার দেখো, ব্রাশটা লিখবা হচ্ছে পেট কাটা মধ্যে নষ্ট। এই স দিয়ে হচ্ছে উদ্ভিদ কোষ, স দিয়ে কি উদ্ভিদ কোষ। করতে কি ভাইয়া? কার্বনেট আয়ন থাকবে রতে রক্ত, কার্বনেট আয়ন রতে রক্ত। আর সবাই 6 অধ্যায়ে বর্জ্য করছো না? বর্জ্য, বর্জ্যে কি ছিল? অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম আয়ন। তাহলে এগুলো কোথায় থাকবে? শিল্প বর্জ্য, ঠিক আছে? শিল্প বর্জ্য থাকবে। এখন দেখো ফ্লোরাইড আয়ন, ফ্লোরাইড আয়ন কমন সেন্স, ফ্লোরাইড আয়ন কি বলছি? কমন সেন্স। নরমালি তুমি দেখো তুমি পানি খাবা, পানি খাইলে তোমার কি হবে? প্রস্রাব হবে, প্রস্রাব হলে সেটা কি? তুমি 4টার উপরতে যদি প্রস্রাব করো তাহলে সেটা হচ্ছে মাটিতেই তো যাবে নাকি? মাটিতে যাওয়ার পর সেটা কি হবে? তোমার শিল্পাবদ্ধ গ্যাস তৈরি করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের, আমি আরেকবার রিপিট করে দিই। পটাশিয়াম আয়ন মামের বোতলে সিরাপ, ঠিক আছে? মামের বা তুমি মাম বোতলে সিরাপ বলতে পারো এটা। পতে পটাশিয়াম, মাতে মাটি, মতে মদ, আর হচ্ছে কি সিরাতে হচ্ছে রক্তের সিরাম, নাজমা সার নাইট্রেট, পানীয় জল, মাটি, সার। আমি ফার্মের দুধ খাই, আয়োডিন ফার্মাসিউটিক্যাল, দুধ। ব্রাশ, তারপর হচ্ছে কি ব্রোমিন শস্যে থাকবে আর উদ্ভিদ কোষে থাকবে, ঠিক আছে? শস্যে থাকবে আর উদ্ভিদ কোষে থাকবে। ফ্লোরাইড আয়ন কি? কমন সেন্স, তুমি পানি খাবা, প্রস্রাব হবে, মাটিতে যাবে, গ্যাস আসবে, ঠিক আছে? করতে কি? কার্বনেট থাকবে কোথায়? বাইকার্বনেট থাকবে হচ্ছে রক্তে। আর বর্জ্যে কি পাওয়া যাবে? অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন। এই হচ্ছে তোমাদের তড়িৎ রসায়নের অধ্যায়। আশা করি সবাই বুঝতে পারছো। বেশ অনেকক্ষণ হয়ে গেছে ক্লাসে, তাহলে সবাই আমরা ক্লাস শেষ করলাম অলরেডি। সবাই পড়ে ফেলো সুন্দর করে, মাস্টার বুকটা পড়ে ফেলো যা যা পড়াই দিলাম, তারপর সে মেডিথেরাপিটা সলভ করে ফেলো, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে পড়ো, রিভিউ চলে আসছে, প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে? সবাইকে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য, কমেন্ট করার জন্য। গুড নাইট সবাই।